এই ন্যারেটিভটার বিরুদ্ধে না আমার মনে হয় যে আমাদের সবারই আসলে কথা বলা উচিত বা জানা উচিত। এটা এমন না যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে এটা শুরুটা এরকম ভাবে হয়েছে এবং জুলাই বিপ্লব ওখান থেকে হয়েছে। জুলাইয়ের আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নামার যে ইতিহাসটা, এই ইতিহাসটা আসলে কোথাও এখন পর্যন্ত সংরক্ষিত হয়নি। যে দেখো আমরা সবার থেকে সুপিরিয়র এবং আমরাই সবকিছু করেছি এবং আমাদের নির্দেশনায় সবকিছু হবে, আমি বলে দিব এই মানুষ আন্দোলন করেছে কি করেনি। এই যে সিনারিও গুলো, এটা আমাদের অনেকের জন্যই এটা নতুন ছিল। আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেদের এটা লাইফের ফার্স্ট ইয়ার ছিল। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই 3 দিনের সিনারিও কখনো মুখে বলে বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যখন ছাত্র জনতা ফ্যাসিবাদ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়, তখন শুরু হয়েছিল আমাদের সাহসী জুলাই বিপ্লব। সেই বিপ্লবের আজ প্রায় 1 বছর হতে চললো। আমরা আজ ফিরে তাকাবো সেই দুর্বার সময়ের দিকে, যখন স্বপ্ন, সাহস আর প্রতিবাদ একত্রে রচনা করেছিল নতুন বাংলাদেশের পথ। আমরা শুনবো সেই দিনগুলোর গল্প, জানবো প্রত্যেকটি আন্দোলনকারীর অভিজ্ঞতা। আজকে আলাপ সালাপের জুলাই বিপ্লব 1 বছর প্রতিধ্বনির 3য় পর্বে আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দুদক সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি মুনির মুবাশশির, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নির্বাচন কমিশন সংস্কারের ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট আফিয়া জান্নাত অনন্যা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পডকাস্টে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ইনভাইট করার জন্য। তো আজকে আমরা মূলত আলাপ করব আমাদের জুলাই বিপ্লবের সময়কার ঘটনা এবং তার পরবর্তী 1 বছরে আসলে আমরা কি পেলাম কি পেলাম না, কতটুকু আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হলো সেগুলো নিয়ে। তো আমি শুরুতেই চলে যাব অনন্যা আপুর কাছে, যে আপনারা তো প্রত্যেকেই এখানে প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিনিধিত্ব করছেন। তো আমরা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বলি বা নিজেদের ফ্রেন্ড সার্কেলে টুকটাক একটু কথা কাটাকাটির মধ্যে আমরা দেখতে পাই যে প্রাইভেট ভার্সেস পাবলিক একটা দ্বন্দ্ব। খুব সিরিয়াস বিষয় না, বাট একটু সিলি ফান টাইপ দ্বন্দ্ব, যে একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলা বা সামথিং এই ধরনের আমরা দেখতে পাই। তো এবং জুলাই বিপ্লবের যে শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু এটার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি একদম শুরু থেকে ইনভলভ ছিল না। একটা পর্যায়ে যে জুলাই বিপ্লবের যখন পাবলিক ভার্সিটির উপর আক্রমণ হয়, তখন যে প্রাইভেট ভার্সিটি এটার সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনের নামে। তো কোন মুহূর্তে যে আপনাদের মনে হলো যে আমাদের এখন আন্দোলনে নামা উচিত, এটাই রাইট টাইম? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি প্রথমে আপনার প্রশ্নের মধ্যে থেকে কিছু অংশকে আমি আমার মতো করে একটু বলতে চাই। আপনি বলেছেন যে জুলাই আন্দোলনটা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মাধ্যমে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই ন্যারেটিভটার বিরুদ্ধে না আমার মনে হয় যে আমাদের সবারই আসলে কথা বলা উচিত বা জানা উচিত। ওনারা যখন আন্দোলন শুরু করেছেন, ওনাদের আন্দোলনটা কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলন ছিল না। ওনাদের আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন। যখন জুলাই বিপ্লবটা বলতে আসলে আমরা কি বুঝি, যে পুরো বাংলাদেশের মানুষ, এটার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ জনগণ, আহ মানে বিভিন্ন কর্মজীবী মানুষ এবং পুরোপুরি মানে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারাও এই আন্দোলনের সাথে, যেখানে তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়, প্রতিনিয়ত শিকার হয়েছে, সেখান থেকে তারা মানসিকভাবে হোক, তারা কিছু করে হোক বা একটা ইচ্ছা পোষণ করে হলেও হোক, যে না, এই যে কোটা বিরোধী আন্দোলনটা আস্তে আস্তে যে জুলাই বিপ্লবে রূপান্তরিত হয়েছে, সেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে এটা আহ একটা ঐক্যে পরিণত হয়েছে এবং তারপরে আমরা এটাকে জুলাই বিপ্লব হিসেবে আসলে সবাই ওন করতে শুরু করেছি। এটা এমন না যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে এটা শুরুটা এরকম ভাবে হয়েছে এবং জুলাই বিপ্লব ওখান থেকে হয়েছে। আপনি যদি প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টের কথা বলেন, আমরা আসলে কোনো এলিয়েন সত্তা না। মানে প্রথমত ধরেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে ইমোশন, যেই আবেগ যা আছে, প্রাইভেট স্টুডেন্টদেরও সেই দেশের জন্য সেই পরিমাণ ভালোবাসা, সেই পরিমাণ কর্তব্যবোধ এবং সেই পরিমাণ ধরেন মানসিক মেধাকে বিনিয়োগ করার
যে ইচ্ছা সেটা তাদের মধ্যে আছে। আমরা আসলে এমন কোনো সত্তা না যে খুব আলাদা কিছু, এমন না। যেটাকে বহুদিন ধরে বাংলাদেশে দেখে আসা হয়েছে। আমরা কিন্তু সব আন্দোলনের সঙ্গেই আরকি মানসিকভাবে কানেক্টেড হই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সমবয়সী ছাত্রছাত্রীদের উপরে হামলা হয়েছে, মূলত তখন আমাদের মনে হয়েছে যে আমি আমার কথা বলতে পারি যে আমার বন্ধুর উপরে যখন আঘাত হয়েছে, আমার ছোট ভাইয়ের উপরে যখন আঘাত হয়েছে, আমার এলাকার ছোট ভাই সে আহত হয়েছে ১৫ তারিখে। তখন আমার মনে হয়েছে যে না, আমার ভাই আমার বন্ধুর উপর আক্রমণ থেকে ওই আবেগ থেকে আন্দোলনে গিয়েছি। যে একটা ন্যায্য দাবি, ওটার মধ্যে একটা ন্যায্য দাবি, সেটাকে আসলে আমরা যখন আ পেতে চাই, এটার জন্য আন্দোলন কেন করতে হবে? এটা নিয়ে যখন আমরা আন্দোলন করি, তখনই আসলে আমরা এমন একটা বিষয়কে আ দেখি যেখানে ধরেন একটা ন্যায্য বিষয়ের জন্য একটা দেশে আন্দোলন করতে হচ্ছে। তাহলে দেশের আসলে সেখানে আলোচনার অবস্থা কি? সেখানে রাজনৈতিক পরিস্থিতির অবস্থা কি? এটা আমরা সকলেই বুঝতে পারি। তো কোনো না কোনো ভাবেই আমরা ধরেন মানসিক জায়গা থেকে তাদের সঙ্গে একাত্ম হয়েছি। এরপরে আমাদের মধ্যে যে রাগ এবং ক্ষোভটা এসেছে সেটা কিন্তু ভাইয়া একদিনে হঠাৎ করে হয়নি। আপনারা যদি এমন মনে করেন যে কোটা বিরোধী আন্দোলনটা আ কোটা বিরোধী আন্দোলনের ওই জায়গা থেকে আমরা আন্দোলনে এসেছি কিনা, ব্যাপারটা আসলে এমন না। আমরা দেখেছি যে ন্যায্য দাবির এগেইনস্ট এ ছাত্রছাত্রীদেরকে প্রহার করা হয়েছে, তাদেরকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এরকম জিনিস যখন আমরা দেখেছি এবং জেনেছি, এরপরে আমরা নিজেরা অনুভব করেছি যে এই দেশে আসলে আমরা যে পড়াশোনা করছি, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্নগুলো দেখছি, এটা আসলে তখনই সম্ভব যখন আমার দেশের মানুষগুলো ভালো থাকবে। তো একটা দেশে যখন এরকম অস্থিতিশীল পরিস্থিতি, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, আ সেটার প্রতি আলাদা কোনো, আমি মনে করি না যে ওই জায়গাটা খুব থাকে। দেখ, অনেক মিথ আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক বেশি মহত্বের জায়গা সেটা ধারণ করে। কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই কি আসলে এমন নয়? মানে আমার আসলে প্রশ্নগুলো তাদের কাছে যারা প্রাইভেট এবং পাবলিক কে খুব আলাদা করে দেখে। আমরা কি আসলে দেশকে ভালোবাসার জন্য ছোটবেলা থেকে সেই স্বপ্নটা আসলে দেখি না? আমাদেরকে আলাদা করে দেওয়ার মানেটা আসলে কি? মানেটা আসলে কি? মানে এটা তখন আমাদের কাছে খুব পরিষ্কার যে আমাদেরকে যেটা যে ধরনের বৈষম্য আগেও করা হতো, যে বিভিন্নভাবে পাবলিকে পড়া শিক্ষার্থীদেরকে খুব বেশি জায়গায় চাকরি নিয়োগ দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে অ্যাডভান্টেজ দেওয়া, যেটা প্রাইভেট স্টুডেন্টদেরকে দেওয়া হতো না। সেটা এখন আমরা আসলে আমাদের লিভড বা বাস্তব, মানে জীবিত অভিজ্ঞতা, আমরা আমাদের লিভড এক্সপেরিয়েন্স এটা এখন। তো কিন্তু এখন আমরা আপু, এটা করতে পারি। আমি বেশ কিছুদিন ধরে এই জুলাই বিপ্লব নিয়ে পডকাস্ট করে যাচ্ছি, ইন্টারভিউ নিচ্ছি। তো আমি আগের পর্বগুলায় যাদের ইন্টারভিউ নিয়েছি, তাদের প্রত্যেকেরই একটা মতামত ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি ওই দিন না দাঁড়াতো, এই বিপ্লব আর সামনে আগাতো না। তো আমার মনে হয় যে তাদের যে স্বীকারোক্তি এখনের, তো আমার মনে হয় যে আগে যতটুকু দ্বন্দ্ব ছিল সেটাও এখন আর থাকবে না। কারণ প্রত্যেকের মাঝে এই জিনিসটা, এই বোধটা এখন কাজ করে যে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বা মেয়েদের দিয়েই এই আন্দোলন সফল করা সম্ভব হতো না। আপনাদের যে আত্মত্যাগ, আপনাদের যে সংগ্রাম পরিশ্রম, এটা কোনো অংশেই তাদের চেয়ে কম না। আমার মনে হয় এই স্বীকারোক্তি, এই বোধটা এখন সবার মাঝেই জাগ্রত হয়েছে আপু। না, আপনি এটা বললেও আপনি দেখবেন যে কাঠামোগত জায়গায় কিন্তু ওই পরিবর্তনটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। মানে আমরা মেনে নিয়েছি, কিন্তু একটা জিনিস মেনে নেওয়া বা একটা জিনিস হচ্ছে মৌখিকভাবে স্বীকার করাটাই তো সেটার স্বীকৃতি দেওয়া না। সেটার স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের তো আসলে গাঠনিক, মানে গঠনতন্ত্রে পরিবর্তনটা আনতে হতো। কিন্তু সেইটা কি আসলে আমরা বাস্তবায়িত হতে দেখেছি? জি আমার আপু। মনে হয় সেটা না। আপনি আমার মতো অনেক প্রাইভেটের স্টুডেন্টদের কাছে আপনি জেনে থাকতে পারেন যে ১৮ তারিখে যে তারা আন্দোলন করেছে, এই বা পরবর্তীতে প্রত্যেকটা দিন তারা আন্দোলন করেছে এবং সেই জায়গা থেকে তারা অনেক হতাশ যে আ আমাদেরকে স্বীকৃতি তো দূরের কথা, বরং অ্যা বে যে যেভাবে মার্জিনালাইজ করা হয়েছে, সেটা তো আসলে আমরা এই নতুন বাংলাদেশে আশা করিনি। জি এবং এটা কিন্তু সচেতনভাবে করা হয়েছে।
এমন না যে তারা বুঝতে পারছে না, না বুঝে করেছে, এমন তো না। ধন্যবাদ আপু, আপনার পয়েন্টটা আমি এগ্রি করতেছি। আশা করি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই যে প্রাইভেট পাবলিকের এই বৈষম্য, এটাও বাংলাদেশে একসময় আর থাকবে না। ইট উইল টেক টাইম, বাট আশা করি প্রসেসটা শুরু হয়েছে। আশা করি খুব দ্রুতই এই ধরনের এই জায়গা থেকে আমরা উত্তরণ দেখব। তো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো ঢাকার এক এক জায়গায় ছড়ানো ছিটানো ছিল। আহ আন্দোলনটা প্রথম কোন ভার্সিটিতে শুরু হলো, বা কারা প্রথম উদ্যোগ নিল যে ঠিক আছে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন আন্দোলনে জড়াই? মুনিম, আপনার কি মনে হয়, আপনার কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে আমিও এবার আন্দোলনে নামি আমার ভার্সিটির ছাত্রদেরকে সাথে নিয়ে? ভাইয়া আমার মনে হয় কি জানেন, আপনার মানে ধরেন প্রাইভেট এবং পাবলিকের জায়গাটাকে আপনি যদি বাদ দিয়ে আপনি দেখেন, মানে আমাদের বাংলাদেশে যে কোনো ইনস্টিটিউশনে পড়ে এমন কোনো ছাত্রছাত্রী, সেটা স্কুল কলেজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এবং সোশ্যাল মিডিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এরকম বর্বরটা হামলা হচ্ছে বা তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এরকম নিউজ যতজন স্টুডেন্টের মানে কাছে পৌঁছেছে, যে বার্তাটা আপনি দেখবেন সবার মধ্যে এরকম একটা বিষয় তৈরি হয়েছে যে না, এটা অন্যায় হচ্ছে এবং আমাকে কিছু করতে হবে। এখন সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয় এসেছে এই প্রশ্নটা আসলে আমার মনে হয় যে পলিটিক্যালি কারেক্ট কোনো উত্তর দেওয়াটা সম্ভব না, মানে এটা আসলে ভুল হবে। আমি অন্য কোনো ইনস্টিটিউশনকে বা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি ছোট বড় কোনো কিছু না, করতে চাই না এটা বা ছোট ডিসক্রিমিনেট বড়ের জন্য করতে না, চাই না। মানে যেমন ধরেন একটা ইনিশিয়েটিভ বা এই যে একটা আন্দোলনকে সংগঠিত করে নামানো, এইটা তো একটা প্রসেসের মধ্য দিয়ে যায়। সো আই জাস্ট ওয়ান্টেড টু অবশ্যই। নো হু ইনিশিয়েটেড দ্য প্রসেস অ্যাকচুয়ালি। সবাই একসাথে তো নেমে পড়ে নাই, সামওয়ান স্টার্টেড ইট, রাইট? না, সবাই একসঙ্গে নেমে পড়েনি, সেটা সত্যি। আপনি ঠিকই বলেছেন। এই বিষয়টা সত্যি যে ধরেন ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটি যে কোলাবোরেশনটা দেখিয়েছে, এবং তারপরে আপনি দেখবেন যে পাশের ইউনিভার্সিটি ক্যানাডিয়ান যুক্ত হয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা একটা চেইনের মতো করে আহ বসুন্ধরার এই যে এনইসিউ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং এনইসিউর আশেপাশে যতগুলো ইউনিভার্সিটি আছে ছোট বড়, সবাই ওখানে আবার একটা হাবের মতো তৈরি হয়েছে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজেদের মধ্যে একটা কোলাবোরেশন করেছে Exactly, এবং Apu. That's why that's the thing I wanted to know, যে how the thing started actually. মানে এই যে আপনি প্রক্রিয়াটা বললেন, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে কিভাবে এই কোলাবোরেশনটা হলো আর কি। তো মুনিম, আপনি তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা এখনো করছেন। তো আপনার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটাকে কিভাবে সংগঠিত করা হলো, তাদের ভূমিকা কি ছিল আন্দোলনে, সেটা একটু জানতে চাচ্ছিলাম। জি, অসংখ্য ধন্যবাদ সঞ্চালক ভাইকে আলাপ সালাপের আজকের আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। আবারও ধন্যবাদ দিয়ে আমি সংক্ষিপ্ত কথা শুরু করছি। আসলে আহ জুলাইয়ের আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নামার যে ইতিহাসটা, এই ইতিহাসটা আসলে কোথাও এখন পর্যন্ত সংরক্ষিত হয়নি। তো আমরা চাই ইতিহাসটা শুদ্ধভাবে সংরক্ষিত থাকুক। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাই-বোনেরা জুলাইয়ের ১ তারিখ থেকেই তাদের কনসার্ন ছিল যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনেরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে। তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শাহবাগে অবস্থান করার মাধ্যমে তাদের সাথে সংহতি প্রকাশের মাধ্যমে আন্দোলনে যুক্ত হয়। তবে অফিসিয়ালি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নামা শুরু করে ১৫ই জুলাই থেকে। আমরা জানি ১৪ই তারিখ রাতে আ সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি যখন গণভবনের একটি সংবাদ সম্মেলনে আ আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কটূক্তি করে বললেন যে রাজাকারের নাতিপুতি। তো আমার মনে হয় এটাই ছিল স্ফুলিঙ্গের মতো। এবং এই কথাটার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং আ চিটাগং, রাজশাহী থেকে শুরু করে মোটামুটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু হল রয়েছে, তো হল থেকে প্রতিবাদগুলো আসা শুরু হলো যে, "আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার।" তো এই জিনিসটা যখন আওয়াজ উঠলো এবং সেদিন রাতেই মোটামুটি প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা উল্লেখযোগ্য ফেস আছে, যারা অতীত বিভিন্ন বিষয়ে তাদের কনসার্ন প্রকাশ করেছে, তারা একত্রিত হয়ে প্রত্যেক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলাদা আন্দোলনের ডাক দেয়, যেটা আমরা নর্থ সাউথে করেছিলাম। ১৪ তারিখ রাতে আমরা কয়েকজন কথা বলে আমরা নর্থ সাউথের বিশ্ববিদ্যালয়ের ৮ নাম্বার গেটে আমরা আন্দোলনের ডাক দেই। তো ৮ নাম্বার গেটে আমরা ১৫ তারিখ সকাল ১০টার দিকে জড়ো হই এবং প্রক্টর এবং পুলিশ উভয়েরই বাধা ছিল যে রাস্তায় যাওয়া যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। কিন্তু আমরা ২ টি উপেক্ষা করে যমুনা গিয়ে যমুনা ব্লক করি এবং নর্থ সাউথের সাথে ততক্ষণে আইইউবি, এআইইউবি, গ্রিন এবং স্টেট মোটামুটি নিকটস্থ বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সাথে যুক্ত হয়ে যায় এবং একই সাথে নতুন বাজারে ইউআইইউ
ডিআইইউ, ইউআইটিএস থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নিকটস্থ বিশ্ববিদ্যালয়গুলো নতুন বাজার হাবকে দখল করে অবরোধ করে রাখে এবং রামপুরা জোনে ইস্ট ওয়েস্ট ব্রাক সহ নিকটস্থ বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফেলে। তার মানে অবরোধ করে। এবং একই সাথে উত্তরাতে যদি আমরা খেয়াল করি, উত্তরার যে নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সকলেই প্রথম থেকে উত্তরাতে নেমে যায় এবং মিরপুরের কয়েকটা এলাকাতেও, এবং সেখান থেকে তারা হচ্ছে একত্রিত হয়ে সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে ১৫ তারিখ থেকে নেমে যায়। তো আমার মনে হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যেটা যাত্রা শুরু সেটা হচ্ছে ১৫ জুলাই থেকে। জি। জি, ধন্যবাদ। সাদিক ভাই, আপনার তো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আপনি ছিলেন, বা এখনো আছেন ছাত্র হিসাবে। তো এই মুনিম যেটা বলতেছিল যে শিক্ষক এবং পুলিশদের পক্ষ থেকে এক প্রকার বাধা দেয়া হয়। আমরা আপনার ভার্সিটির অভিজ্ঞতা জানতে চাচ্ছি যে সেখানে শিক্ষকদের আচরণ কেমন ছিল আপনাদের সাথে? তারা কি আপনাদেরকে উৎসাহিত করতো কিংবা ক্লাসরুমে বসে যেতে বাধ্য করতো? আন্দোলনের সময় তাদের ভূমিকা কেমন ছিল? আহ ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ইনভাইটেশন করার জন্য। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে জুলাই গণ অভ্যুত্থানে অন্যান্য সবার যেরকম অংশগ্রহণ, আমার অংশগ্রহণটা একটু ডিফারেন্ট। আমি এই আন্দোলনের একেবারে শুরু থেকেই পলিসি মেকিং এর যে বিষয়গুলা সে বিষয়গুলো আমি জানতাম। এবং আন্দোলনের শুরুর যে প্রক্রিয়া সে সম্পর্কে আমি অবগত ছিলাম। তো আসলে আমি যখন আন্দোলনটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে, তার আগে থেকেই আমি এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। বিশেষত আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সর্বপ্রথম বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে, এটা ১১ তারিখ রামপুরা ব্রিজে অনুষ্ঠিত হয়। সেখানে ১১ তারিখে মানে ১৫ তারিখের আরো ৪ দিন আগে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। পরবর্তীতে আপনি জানেন যখন আন্দোলনটা একটু গাঢ় হতে থাকে ১২ তারিখে ১৩ তারিখের দিকে যখন বঙ্গভবন অভিমুখী চলাফেরা শুরু হয়, আ পুলিশ আঘাত করে, পুলিশ ব্যারিকেড ভাঙা হয়। পরবর্তীতে ১৪ তারিখে যখন ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন একটু মানে আমাদের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে যে একটা উক্তি করে, "তুমি রাজাকারের নাতিপুতি বাচ্চা" বলে। এটা আসলে ১৪ তারিখের যে মিছিল, সেই মিছিলেও আমাদের অংশগ্রহণ ছিল। পরবর্তীতে আ আপনার ২০২৪ সালের ১৫ই জুলাই আ সকালে যে একটা প্রোগ্রাম ছিল ঢাকা ইউনিভার্সিটির টিএসসি তে, ওই প্রোগ্রামে আমি এবং আমার ফ্রেন্ডস আমরা প্রায় ২৫ জন অংশগ্রহণ করি। আমার ২ টা বন্ধু সেখানে আহত হয় এবং তারা মাথা ফেটে যায়। আমার ২ টা ছোট ভাই তারাও আহত হয়। তো আমরা সেদিন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আহত শিক্ষার্থী ছিল, তাদেরকে হেল্প করার জন্য আমরা ১৫ তারিখ সন্ধ্যায় সবাইকে নিয়ে আমার যত ফ্রেন্ডস ছিল, যত বন্ধু ছিল, ছোট ভাই ছিল সবাইকে নিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটির অমর একুশে হলে অবস্থান নেই। এবং সেখানে আমরা ছাত্রদলের প্রতিরোধ গড়ে তুলি। ছাত্রদলকে সেখান থেকে আমরা বিতাড়িত করি। এবং ২ টা হল, অমর একুশে হল এবং শহীদুল্লাহ হল, ২ টা হল আমরা আমি এবং আমার ফ্রেন্ডস আমার আন্দোলনকারী সহযোদ্ধারা আমরা ২ টা হলের নিরাপত্তায় নিয়োজিত থাকি এবং ছাত্রলীগকে সেখান থেকে বিতাড়িত করি। আমাদের একসাথে সবার একতার কারণে আমরা এটা সম্ভব করতে পারি ১৫ তারিখ রাতের বেলায়। আ এবং ১৫ তারিখে আমরা উল্লেখযোগ্যভাবে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রোগ্রামে অংশগ্রহণ করি, ঢাকা ইউনিভার্সিটির প্রোগ্রামে অংশগ্রহণ করার আগে আমি ইস্ট ওয়েস্টে আমার ছোট ভাই আহমেদ বাইজিদ তার মাধ্যমে সেখানে প্রোগ্রাম অর্গানাইজ করাই। এবং আমি প্রাথমিক অবস্থায় সেখানে ছিলাম। সেখান থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এদেরকে রেখে মুভ করি। পরবর্তীতে ১৬ তারিখ সকালবেলা আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আমাদের ছোট ভাই আ খুব সকলের পরিচিত ইফতেখার সামির, পাশাপাশি আ ইসমাইল হুসাইন, সালাউদ্দিন শুভ এদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করি। এবং প্রাথমিক অবস্থায় ১৬ তারিখ সকালে আ আমি সেখানে অংশগ্রহণ করি এবং প্রায় ১২টা ১০টা ১১টা পর্যন্ত আমি এখানে অবস্থান করি, ১২টার আগ পর্যন্ত। পরবর্তীতে দুপুরে মতিঝিলে একটি কোটা আন্দোলনকে সমর্থন করে বিক্ষোভ মিছিল হয়। আমি সেই মিছিলে অংশগ্রহণ করি দুপুরে। এবং সেই মিছিলের পরবর্তী সময়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটি আমার ফ্রেন্ডস সাধারণ আমার এলাকার যারা ছিল, আমার সহযোদ্ধা ছিল, আমার পলিটিক্যাল মানে যারা সহযোগী ছিল, তাদের সবাইকে নিয়ে আমি ১৩০ জন সহযোদ্ধাকে নিয়ে ১৬ জুলাই বিকালবেলা আমরা শহীদ মিনারে অংশগ্রহণ করি। এর ভিতরে ১৫ তারিখে আমরা পুলিশের
দ্বারা আঘাতপ্রাপ্ত হই এবং ছাত্রলীগের দ্বারা আঘাতপ্রাপ্ত হই। ছাত্রলীগ আমার পিঠের এই অংশে রামদার উল্টা পিঠ দিয়ে ১৫ তারিখ রাতের বেলা একটা কোপ দেয়। এবং যার কারণে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল আমার পিঠের মধ্যে। এটা ১৫ তারিখ এবং ১৬ তারিখে তারা আমাদের যখন দোয়েল চত্বরে সমাবেশ এবং মিছিল শেষ হয়, এখান থেকে ফেরার সময় ছাত্রলীগ আমার ফোন চেক করে এবং ফোন চেক করে আমাকে তারা তেমন কোনো কিছু সন্দেহজনক পায়নি। কিন্তু আমাকে চড় থাপ্পড় মারে এবং আমাকে কান ধরে উঠবোস করায়। এটা ১৬ তারিখের ঘটনা। ১৭ তারিখে আ আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে অংশগ্রহণ আমাদের ১৫ তারিখেও ছিল, নিজেদের ক্যাম্পাসে ছিল, ঢাকা ইউনিভার্সিটিতেও ছিল। পাশাপাশি ১৭ তারিখের যে ভূমিকা, ১৭ তারিখের ভূমিকার মধ্যে আপনি জানেন যে সেদিন গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের আয়োজন করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ওই দিন যে লাস্ট মানে আমাদের যে কফিন প্রবেশের যে বিষয় ছিল ক্যাম্পাসে, ওই ক্যাম্পাসের কফিন প্রবেশের ক্ষেত্রে আমাদের ভূমিকা ছিল। আর কফিন গুলা কিভাবে প্রবেশ করছে, সেক্ষেত্রে আমাদের সাথে যারা এই বিষয়ে কফিন গুলা নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসছেন, আমরা এই বিষয়গুলো তাদের সাথে যোগাযোগ মেইনটেইন করেছি এবং কফিন কিভাবে আসে সেটাও আমরা জানি। পরবর্তীতে ১৭ তারিখ রাতের বেলা যখন আপনার ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিকে বন্ধ ঘোষণা করা হয়, আপনি নিশ্চয়ই অবগত আছেন। সেই দিন রাতের বেলা ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলনকারী যারা শিক্ষার্থী ছিলেন তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল। তাদের সাথে আমরা এদিন রাতের বেলা একটা মিটিং এ অংশগ্রহণ করি। সেখানে আপনি জানেন যারা ছিল তাদের ভিতরে অনেকে, আমাদের একটা WhatsApp গ্রুপ ছিল। যে WhatsApp গ্রুপে অনেকে যুক্ত ছিলেন, যেরকম আপনার সার্জিস আলম যুক্ত ছিলেন, হাসনাত আব্দুল্লাহ যুক্ত ছিলেন, আব্দুল হান্নান মাসুদ ছিলেন। পাশাপাশি আমরা যুক্ত ছিলাম সাদিক কায়েমের সাথে, যার ব্যাপারে আপনারা জানেন। তার সাথে আমরা যখন কথা বলি এবং তার সাথে অন্যান্য পলিটিক্যাল এক্টিভিটিস লিয়াজু কমিটির যারা ছিলেন তারা সেখানে উপস্থিত ছিলেন। আমি আপনার তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসবো। আমি আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা বা অথরিটির ভূমিকা সেইখানকার ঘটনাটা আগে জানতে চাচ্ছি। পরবর্তীতে আমি এই বিষয়ে আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, সেখানে যদি আমাকে বলতে হয় আমার ইউনিভার্সিটি, আমি মনে করব এটা আওয়ামী ব্যাকআপ একটা ইউনিভার্সিটি। A to Z, টপ টু বটম পুরোটাই আওয়ামী লীগ দ্বারা ভরা ছিল। কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় যে আসলে আন্দোলনের শুরুর দিকে একটু ভয়ের কাজ করতেছিল। বাট ম্যাজিক্যাল এবং মিরাকেল বলতে পারেন যে আসলে শুরুর দিকে কিছু ফ্যাকাল্টি ছিল যারা থ্রেট দিছিল এই আন্দোলনে, যারা যাবে তাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে। এই সে তো এইসব থ্রেট আমাদেরকে কখনোই কাবু করতে পারে নাই। এবং আমরা কেউ তাদের থ্রেট শুনিও নাই। অনেকেই বলেছে যে যদি আন্দোলনে অংশগ্রহণ করে তাদেরকে ইউনিভার্সিটিতে ছাত্রত্ব রাখা হবে না। কিন্তু ইন্টারেস্টিং ভাবে ১৮ তারিখ ইউনিভার্সিটি অথরিটি আমাদেরকে সহযোগিতা করে। যখন অভ্যুত্থান, বিস্ফোরণ ঘটে, সেই দিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে আমরা গেট ভেঙে ফেলি। আমার গেটটা লাগানো ছিল ১৮ তারিখ সকালবেলা। আমরা গেট ভাঙি। ভাঙার পরবর্তী সময়ে তারা আমাদেরকে আশ্রয় দিতে বাধ্য হয় যখন পুলিশ হামলা করে এবং আমাদের যে রিসিপশন সেটাকে প্রাথমিক একটা মেডিকেল সেন্টারে রূপান্তরিত করা হয়। পাশাপাশি আমাদের ক্যান্টিনে আরেকটা মেডিকেল সেন্টার স্থাপন করা হয়। জি, এবং আমি আমি প্রাউডলি বলতে পারি আমাদের ইউনিভার্সিটির ক্লিনার থেকে শুরু করে আমাদের ফ্যাকাল্টিজ, আমাদের অ্যাসোসিয়েটস যারাই ছিল সবাই 95% মানুষ আমাদেরকে নিজের সন্তানের মতো করে আদর করেছে এবং সাহায্য করেছে। জি, ধন্যবাদ। তো আন্দোলনটা আমরা পুরাটা আন্দোলন জুড়েই দেখেছি যে পুলিশের আক্রমণ, ছাত্রলীগের আক্রমণ, আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ, এটা ছেলে মেয়ে নির্বিশেষে সবার প্রতি একটা ধ্বংসাত্মক মেন্টালিটি নিয়ে তারা আন্দোলনটাকে দমন করতে চেয়েছে। তো ছেলেদের তো একরকম মোটামুটি দৌড়ে যাওয়ার সক্ষমতা বা রাস্তাঘাট পরিচিত, যেহেতু তারা বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকে। তো মেয়েদের মানে ফিমেল আন্দোলনকারী হিসাবে আপনাদের কি এমন কোনো এক্সট্রা থ্রেট ফিল হয়েছে কিনা, বা আপনাদেরকে সেফটি বা অন্যান্য নিরাপত্তা নিয়ে আপনারা কিভাবে এই বিষয়গুলো ডিল করতেন আপু? আচ্ছা, ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অনেক ফিমেল আন্দোলনকারী তারা আসলে যখন আসলে মাঠে এসেছি আমরা যখন রাস্তায় ছিলাম, তখন মাথায় ওই জিনিসটা ওভাবে ছিল না যে আমার সেফটির কথা কি হবে? বা আসলে আমাকে এরকম যদি আমি কোনো বিপদে পড়ি তখন কি হবে? আসলে আমাদের আন্দোলনটা খুব মানে মেয়েদেরকে আলাদা করেই ওই সময়ে যখন আমাদের সঙ্গে ফিমেল এবং মেল উভয়ের আমরা যখন রাস্তায় নেমেছি আমরা দেখেছি যে আমাদের সাথে যারা ছেলেরা ছিলেন, উনারা কি করতেন আমাদেরকে মাঝখানে রেখে উনারা একটা লাইন ক্রিয়েট করতেন যে মানে একটা
ওভাল শেপের মতো একটা জায়গায় আমরা অবস্থান করতাম। অ্যান্ড আমাদের চারিপাশ থেকে হচ্ছে ছেলেরা আমাদেরকে এরকম ঘিরে রাখতো। এবং যখন দেখা যেত যে এরকম কোনো নিউজ এসেছে যে ছাত্রলীগ চলে এসেছে বা দেখা যাচ্ছে টোকাই কোট আনকোট টোকাই পার্টি এসে গেছে, তখন হচ্ছে আমরা আমাদের একটা সেফলি জায়গায় আমাদেরকে হচ্ছে শিফট করে দিত ছেলেরাই, এবং তারা তখন হচ্ছে বাইরে বা রাস্তায় থাকতো। এবং আহ মেয়েদের রোলটা স্বভাবত অনেকটাই আলাদা ছিল। যেমন ধরেন তারা অধিকাংশ ক্ষেত্রে মেডিকেল সেন্টারে কাজ করছে, অথবা খাবার ডিস্ট্রিবিউট করছে, অথবা হচ্ছে আমাদের আপনি মানে আহ সাদিক ভাই অনেক কিছুই বলেছেন আমাদের ফ্যাকাল্টিদের নিয়ে। আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের ইউনিভার্সিটি যারা অ্যালামনাই, মানে ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছেন, তারা অনবরত আমাকে ফোন করেছেন, আমাকে টাকা পাঠিয়েছেন, মেডিকেল যত অ্যাসিস্ট্যান্স দরকার সবকিছুর খবর নিয়েছেন, এবং হচ্ছে ফুড সাপ্লাই প্লাস আমাদের জন্য পানির সাপ্লাই, স্যালাইন সবকিছুর ব্যবস্থা করেছেন। তো মেয়েদের সাথে ওনারা ওইরকম ভাবে কন্ট্যাক্ট করে দেখা যাচ্ছে যে আমাদের মানে দুইটা গেটই তো ব্লক, মানে ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট তো ব্লক। তো থার্ড গেট থেকে হচ্ছে কিভাবে মেডিকেল রেস্কিউ টিম আনা যায় তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাসাইন ছিলাম। যে ছেলেরা কিন্তু ওখানে বাইরে নিয়ে দেখা যাচ্ছে আমাদের হাতে তো ওরকম বাঁশ ছাড়া তো কোনো অস্ত্র নেই। ওই টাইমগুলোতে তারা বাইরে আছে, অথবা ইটের ছোট ছোট আহ ভাঙা অংশ সেগুলো নিয়ে বাইরে আছে। তো মেয়েদের হচ্ছে আলাদা কাজ ছিল, এবং ছেলেরা অত্যন্ত সাপোর্টিভ ছিল, এবং তারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ব্যাকআপ দিয়েছেন। এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সমস্ত মেয়েরা অংশগ্রহণ করেছে, একটা সময় তো আমাদেরকে বাসায় ফিরতে হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমরা গ্রুপ গ্রুপ করেছিলাম, মানে ধরেন কারো বাসায় 10 জন, একটা একটা মেয়ের বাসায় আমরা 10 জন মেয়ে থাকবো আজকে, এরকম সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাচ্ছে যেই বাসাটা সেফ, যেই বাসাটাতে হচ্ছে অন্য কেউ এসে আক্রমণ করতে পারবে না, এমন যদি কারো মনে সন্দেহ হয়েছে যে না আমাকে হয়তো ফলো করবে, বা ছাত্রলীগের আহ কেউ হয়তো আমার পিছু নিবে, বা অন্য প্রশাসনের কেউ আমাকে হার্ম করতে পারে, তাকে আলাদা করে প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং এই ধরনের ডিসকাশন আমরা করেছি। আমাদের কিছু গার্লস গ্রুপ ছিল, যেখানে হচ্ছে কে কোন জায়গা থেকে কাকে পিক করা হবে, কে কখন কার সঙ্গে আসলে সে সেফলি আসতে পারবে ক্যাম্পাসে, বা যেখানে যেখানে আন্দোলন হচ্ছে সে কিভাবে আসলে পৌঁছালে তার কোনো বিপদ হবে না, মানে এক্সটার্নালি সে কোনো মানে হার্ম ফিল করবে না বা থ্রেট ফিল করবে না, সেই ন্যাভিগেশনটা কিন্তু আমাদের মধ্যে ছিল। এবং ওই জায়গাটাতে কিছু মেয়েরা ইনক্লুডিং আমি, আমাদের কিছু লিডিং রোল ছিল, যেমন তাদেরকে সেফলি বাসায় পৌঁছে দেওয়া অথবা আমাদের বাসাতে রাখা, যাতে করে তারা ওইরকম কোনো কিছু ফেস না করে যা ওই টাইমটাতে। এবং যারা ভয় পাচ্ছিল তাদের জন্য যেটা ব্যবস্থা করা হয়েছিল যে অনেক ছেলেরা তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসছিল, এবং তাদের অভিভাবকদের সঙ্গেও কথা হয়েছে, মানে সবসময় কন্ট্যাক্টের মধ্যে আমরা ছিলাম যে সবাই ঠিক আছে কিনা, কোনো রকম থ্রেট আছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। তো এই যে আন্দোলনকারীদের নিজেদের মাঝখানে একটা সমন্বয় করা, সবাইকে একজন আরেকজনকে যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ে সর্বোচ্চ দিয়ে সহায়তা করা, এই সবগুলো তো আসলে আমাদের করা হয়েছিল মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেট ইউজ করে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো আমরা দেখতে পাই একটা সময় এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সুযোগ বন্ধ, যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তো তখন একজন আরেকজনকে নিরাপত্তা দেওয়া কিংবা আন্দোলন সংগঠিত করা, যে এতটা সময় অমুক জায়গায় আমরা আবার সংগঠিত হব, আন্দোলন করব, এই বিষয়গুলো তো একটা সময় প্রায় খুবই দুষ্কর হয়ে যায়, যে এভাবে আপনার সমন্বয় করে আন্দোলনটাকে পরিচালনা করা। তো সেই ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় মুনিম, আপনারা কিভাবে আন্দোলনগুলো সংগঠিত করতেন, কোন প্রসেসে আপনারা একত্রিত হতেন? জি, ধন্যবাদ ভাইকে। আসলে দুঃখটা কোথায় ভাই, মানে এই গল্পগুলো আসলে হারিয়ে যাচ্ছে। মানে আমার কষ্টটা এখানে, এই প্রত্যেকের যেহেতু গল্পটা স্বতন্ত্র, এই আন্দোলনে কিন্তু সুনির্দিষ্ট নেতৃত্ব ছিল না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিলে দেখা যাবে যে এক একটা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 10 থেকে 12 জন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিল, এবং তাদের ভিতরে সমন্বয় থাকুক বা না থাকুক সবাই কিন্তু নিজের নেতৃত্বে একটা করে হাব তৈরি করার চেষ্টা করেছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুব পজিটিভ দিক। কিন্তু এইজন্য আপনি যদি 10 জন ভিন্ন ভিন্ন ব্যক্তির একই হাবের সাক্ষাৎকার নেন, দেখবেন যে 10 জনের গল্পগুলো ভিন্ন। এটা যেমন আমাদের জন্য আনন্দের যে এতগুলো আমরা নেতৃত্বের জায়গায় আমরা তরুণদেরকে পেয়েছি, কিন্তু দুঃখটা ঠিক উল্টা জায়গায়, যে এই সবার গল্পগুলো আমরা সামনে আনতে পারছি না। আমরা যেমন বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি
ভিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা টিভি চ্যানেলে ৭১-এর মানে ব্যবসা হয়েছে, সহজ কথায় বলতে গেলে চেতনার যে ব্যবসা। কিন্তু জুলাই আসলে আমাদের এত বড় একটা পট পরিবর্তন করে দিল। জুলাই আমাদেরকে এত বড় একটা ফ্যাসিজমের হাত থেকে বাঁচালো। কিন্তু জুলাইয়ের গল্পগুলা কিন্তু আমরা সামনে পাচ্ছি না। টেলিভিশন মিডিয়াতেও নাই খুব একটা, এবং মিডিয়া সংস্কারের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে সেটার প্রতিফলন একদমই নেই। সেই জায়গায় আমরা প্রত্যেকের গল্পগুলো আসলে শুনতে পারলে ভালো হতো। বাট এখানে আমরা ৩ জন আছি, আমরা আমাদেরগুলো বলি। ব্ল্যাক আউট যখন চলে আসে তখন আমাদের ১ম ভয়টা ছিল যে আমরা তো আসলে কমিউনিকেশন রাখতে পারছি না। কে কি করবে না করবে। আমরা তো শুরুর দিকে প্রত্যেকটা জোনে আলাদা, আলাদা কর্মসূচি থাকতো। কিন্তু আমরা চেষ্টা করতাম যে না, অন্য একটা জোনের সাথে সামঞ্জস্য রেখে আমরা কর্মসূচি পালন করব। কারণ মানে হঠাৎ আমরা একটা করছি, বাকিরা অন্যটা করছে, এটা হইলেও ভালো লাগবে না। সেই জায়গা থেকে ব্ল্যাক আউট এর পর আমাদের সবচেয়ে বড় বাধা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। কিন্তু আমরা মোটামুটি সাদিক ভাই যেটা উল্লেখ করেছেন যে আমাদের যেহেতু একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে শুরু করে মোটামুটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আ যারা সমন্বয়ক বা সামনের সারির ভাইরা ছিল, ভাই বোনদের সাথে আমাদের কমিউনিকেশন হয়ে যাওয়ার ফলে আমরা ফোনে যোগাযোগ করা হতো। আমার মনে হয় না আ উল্লেখযোগ্য যারা সামনে ছিলেন নেতৃত্বের পর্যায়ে তাদের ফোনের রিচার্জ অনেক বেশি গেছে সেই সময়। তো ফোনে রিচার্জ করে তাদের সাথে ফোনে কথা বলা, তাদের সাথে মেসেজিং করা, এগুলোর মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি ভাই আপনাদের কালকের কর্মসূচি কি? আমরা কালকে এটা ভাবতেছি, আপনাদের পরামর্শ কি? এবং আমাদের যেমন একটা যমুনা বসুন্ধরা হাবে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল ৫ টা, এবং বিশ্ববিদ্যালয়ের বাহিরেও তো অনেক এন্টিটি ছিল। তো সেই জায়গায় আমরা এমনও হয়েছে রাত ১২টা-১টার আগে আসলে বাসায় ঢোকার সুযোগ হচ্ছে না। অনেকের সাথে ফোনে কনট্যাক্ট নেই। তাদের সাথে সামনাসামনি দেখা করা যে ভাই আ একটা জায়গায় আসেন, বসে কথা বলি। এই যে আ একটা নতুন করে সমন্বয় হয় এবং মানুষের সাথে নতুন করে আসলে যুদ্ধের যে স্পিরিটটা সবাই আমরা শেয়ার করে, আমরা যারা যখন একসাথে বসছি তখন কিন্তু আমাদের আসলে এই চিন্তাটা আসে নাই কে হবে সমন্বয়ক, কে সামনে ফুটেজ নিবে, কে মিডিয়াতে কথা বলবে, কিচ্ছু না। আমরা সবাই মিলে চেষ্টা করেছি কালকে কি হবে? আমরা কালকে যে গায়েবানা জানাজা পড়বো, এটার আ কোথায় করা যায়? আমরা এই বিষয়গুলা যখন সবাই শেয়ার করে একসাথে করেছি, আমার মনে হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য এটা, এবং পাশাপাশি এই আন্দোলনের জন্য এটা অন্যতম একটা বড় শক্তি ছিল যে সবাই মিলে একই সাথে একই ছাতার নিচে কাজ করা। জি আরকি। জি, ধন্যবাদ। তো এই যে আন্দোলনটা যে একটা সমন্বয় ছিল, সমন্বয়কদের মাঝখানেও তো যোগাযোগ হতো, তাদের সাথে আপনাদের যোগাযোগ হতো। আপনারা বলছেন যে সবার মাঝখানে একটা অভূতপূর্ব সমন্বয়ের মাধ্যমে আপনারা আন্দোলনগুলার পরিকল্পনা করতেন, কোথায় করবেন, কি পদ্ধতিতে করবেন, কোন কর্মসূচি দিবেন সেগুলা করতেন। তো কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তো আমরা হাসনাত, নাহিদ, আসিফ ওদেরকে চিনতাম, বা হান্নান মাসুদ। তো সাদিক আল আরমান ভাইয়ের একটা ফেসবুক পোস্ট এরকম ছিল যে আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা সাদিক কায়েম ছাড়া অন্য কাউকে চিনি না। এক্সাক্ট ওয়ার্ড এরকম না হলেও কথাটা এমন ছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই কি ওয়ার্ড ছিল। তো আপনার এইটা বলার কারণ কি ছিল, এবং আপনি কি এখনো এটাকে সমর্থন করেন কিনা, নাকি আপনি মনে করছেন যে প্রাইভেটের দায়িত্বে উনি ছিলেন আর বাকিরা অন্যরা দেখছে, মানে এইটার কারণ কি ছিল আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা এটুকুই বলবো যে আসলে ঢাকা ইউনিভার্সিটি যে সিন্ডিকেট, তাদের একটা তত্ত্ব আছে যে কেন্দ্রীয় সমন্বয়ক। আসলে কেন্দ্রীয় সমন্বয়ক বলে কোনো কিছুই ছিল না। এটা ঢাকা ইউনিভার্সিটিতে মানে তারা এটা ক্রিয়েট করছে অনলি ফর দিস রিজন। ও সমন্বয়ক, অনন্যা মুনিমও সমন্বয়ক। এখন যদি ও নিজের সুপ্রিমেসি প্রমাণ করতে চায়, তাহলে ওটা কেন্দ্রীয় লাগাইতে হবে। আপনি তাদের মানে তাদের যে ন্যারেটিভ, এটা আমাদের সাথে ইউজ করতে পারেন না। আপনার উচিত এটা উইথড্র আমি করা। ফার্স্ট অফ অল। শুধুমাত্র আমার নেগেটিভ, এটা আমার ব্যক্তিগত কথা না। আমি তো আসলে সবার গল্পগুলা নিয়ে আসার জন্যই, সবার পার্টিসিপেশনের জন্যই এই একটা সিরিজ পডকাস্ট করতেছি। আপনি 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 শব্দটা এভাবে বলতে পারেন যে আন্দোলনের ফ্রন্ট লাইনার সমন্বয়ক হিসেবে যাদেরকে আমরা চিনতাম। কেন্দ্রীয় সমন্বয় কিন্তু আমরা বিভিন্ন পত্রিকায় আমরা ইউজ হতে দেখেছি। আমি এটা ঢাকা ইউনিভার্সিটির ন্যারেটিভ, তারা ইউজ করে, আমরা এটা ইউজ করতে দিব না। আচ্ছা ঠিক আছে, আপনি ইউজ করতে দিবেন না, কিন্তু আপনাকে যে না আপনি আমাকে কোথাও দেখান যে কোথায় বলা ছিল যে কেন্দ্রীয় সমন্বয়ক আর এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ককে, মানে এটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আপনি আগে দেখাইতে হবে। আমি আসলে এবং আমি ওদের সুপ্রিম জায়গা থেকে শুনেছি এটা তাদের ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি করা, তাদের সুপ্রিমেসি বজায় রাখার জন্য। আমি জেনে বলছি, তাদের সর্বোচ্চ জায়গা থেকে এটা সৃষ্টি করা হয়েছে এবং আন্দোলনের পরে। ঠিক আছে। তো
তাদের আমি আপনি আমি কিন্তু সাদিক ভাইয়ের সঙ্গে একমত। আমি এখানে হচ্ছে একটু ইন্টারাপ্ট করছি। এটা জি, খুবই সত্যি। আ এই যে ধরেন ন্যারেটিভ এর ক্রিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা সেক্রেড প্লেস হিসেবে তৈরি করা এবং ওইটার যে মানুষের মধ্যে ইমাজিনেশনটাকে ছুড়ে দেওয়া যে দেখো আমরা সবার থেকে সুপিরিয়র এবং আমরাই সবকিছু করেছি এবং আমাদের নির্দেশনায় সবকিছু হবে। আমি বলে দিব এই মানুষ আন্দোলন করেছে কি করেনি। এই মানুষের আন্দোলনের সিভি আমি লিখে দিব। তো সে যে অথরিটিটা নিয়ে আসলে যেই জায়গাটাতে এখন সে আছে, আমার মনে হয় না যে তারা আসলে আমাদের প্রিভিয়াস যে একজন ডিক্টেটর ফ্যাসিস্ট ছিল তার থেকে কম কোনো ভূমিকা তারা পালন করছে। আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি তারা রিয়েলাইজ করবে এটা তাদের জন্যই মঙ্গল। জি, ধন্যবাদ আপু। সাদিক ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তরটা যদি দিতেন। আমি আশা করি যে আপনি আগে এটা উইথড্র করবেন, তারপরে আমি উত্তর দেব। আচ্ছা, আমি উইথড্র করলাম আমার কথা, যান। জি, জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমার জায়গা থেকে আমার যে ব্লক ছিল রামপুরা বনশ্রী, এই ব্লকের সাথে শাহবাগের যে মেইনটেইন বা ঢাকা ইউনিভার্সিটির যে মেইনটেইনটা হইছে, কখন মিছিল শিফট করাইতে হবে, কখন মিছিল নিয়ে যাইতে হবে, সার্বিক অবস্থা কেমন, কোথায় গোলাগুলি হচ্ছে, এই বিষয়গুলা আমরা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির যাদের সাথে সমন্বয় করেছি তার একজনের নাম আপনাকে আমরা বলেছি। আমাদের সাথে আর কেউ এই বিষয়ে কানেক্টেড ছিল না। যদি কেউ বলতে পারে যে মিছিল এই টাইমে নিয়ে আসতে হবে এবং মিছিল এইখান থেকে শুরু করতে হবে বা এখানে পুলিশ আছে বা এখানে এরকম অবস্থা আছে, কোন প্রমাণ কেউ দেখাইতে পারে যে প্রাইভেট ইউনিভার্সিটির কোন শিক্ষার্থীকে ঢাকা ইউনিভার্সিটির কেউ দিছে এক্সেপ্ট সাদিক কায়েম, আমার মনে হয় যে তখন আমি আমার বক্তব্য প্রত্যাহার করব। যেহেতু আমি ইনস্ট্রাকশনস বা আমরা যোগাযোগ রাখছি তাদের কাছ থেকে, আমি কোনোভাবেই মানে একটা গণ অভ্যুত্থানের একটা সত্যকে দল এবং মতের কারণে এটা আমি হারায় ফেলতে দিতে পারি না এবং সত্য সবসময় চিরঞ্জীব, সত্য সামনে আসবেই। জি, ধন্যবাদ। তো এই যে বিপ্লবের সময়ে যে নিরাপত্তার অবস্থা, বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচারে আমরা দেখি যে মেয়েদেরকে একটু ঘরেই বেশি রাখতে পছন্দ করে বাবা মা, যে আন্দোলন হচ্ছে তুমি বাসায় থাকো, তোমার নিরাপদ থাকাটা দরকার। ছেলে থাকলে ঠিক আছে, তোমার ভাই যাক, একজন তো যাচ্ছে পরিবার থেকে, তোমার আবার কেন যাওয়া দরকার, এরকম একটা মেন্টালিটি আমরা দেখি। একটু মেয়েদের প্রতি একটু প্রোটেক্টিভনেসটা বেশি থাকে প্যারেন্টসদের। এবং এটা সত্য যে বাংলাদেশে আক্রমণের মাত্রাটা মেয়েদের উপরই বেশি হয় ছেলেদের তুলনায়, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। তো আপনার ভাষার অবস্থাটা কেমন ছিল, যে তারা কি আপনাকে সাপোর্ট দিত আন্দোলনে যাওয়ার জন্য, অথবা যদি বাসায় থেকে বলতো যে না তোমার যাওয়া দরকার নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে বাসায় ম্যানেজ করতেন আপু? আ ভাইয়া যেহেতু বাংলাদেশে বড় হয়েছি, ছোটবেলা থেকেই না এই বিষয়টা মাথার মধ্যে খুব ঢুকে গেছে যে নিজেকে নিজে সবসময় প্রটেক্ট করতে হবে। তো আমাকে কেউ প্রটেক্ট করবে ওই পর্যন্ত আমি বসে থাকবো এইরকম আসলে অবকাশ বাংলাদেশের নারীদের নেই। এটা আসলে আমি জানি না অন্য কোনো দেশে কি অবস্থা, এখনো আমি আসলে জানি না। বাট ভবিষ্যতে হয়তো জানবো। আমার পরিবার সবসময় হচ্ছে আমার নিজের সেফটির সিদ্ধান্তকে তারা সবসময়ই অ্যাপ্রিশিয়েট করেছে। কিন্তু আ একটা মোরাল অবস্থান থেকে যেকোনো নৈতিক মানুষ সে কিন্তু এরকম সিচুয়েশন এ সে বসে থাকবে না চুপ করে। থাকতে পারে না। এটা আসলে মনুষ্যত্বের এগেইনস্ট এ। তো আমি যখন আন্দোলন করেছি আমার মা আমাকে রেগুলার ফোন করেছে, "তুমি যেও না, তুমি এটা করো না।" আমার বাবাও এটা বলেছে যে, কিছু একটা এখন তো মানুষ গুম হয়, হারিয়ে যায়, তাদের কোনো স্ট্রেস থাকে না। তো দেখা যাচ্ছে এমনভাবে যাবা যেন তোমাকে চিনতে না পারে। মানে ফেস কভার করে যাবা অথবা দেখা যাচ্ছে খুব একটা যাতে তুমি হাইলাইটেড না হয়ে যাও, সেই জিনিসগুলো মেইনটেইন করো। কিন্তু তারা আমাকে ইনডিরেক্টলি বাধা দিয়েছে। মানে ডিরেক্টলি এমনভাবে বলেনি। হয়তো তারা যদি আমার সঙ্গে থাকতো। কারণ আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে আমাকে হচ্ছে মানে কাছাকাছি থাকতে হয়। আর তারা হচ্ছে আমার এলাকাতে থাকে খুলনাতে। তো ওখানেই তারা জব করেন, ওখানেই থাকেন। তো আমি আমার পরিবার থেকে আলাদা থাকি। এই কারণে হচ্ছে আমি ওই লিবার্টি টা পেয়েছি যে আমি নিজের মতো করে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছি এবং টুকটাক মিথ্যা বলা হয়েছে যে, "না, না আন্দোলন করছি না, যাচ্ছি না, পোস্ট দিচ্ছি না। আমি হচ্ছে সেফ আছি। আমার সঙ্গে অনেক মানুষ আছে।" আ দেখা যাচ্ছে যে মানে আমাদের ক্যাম্পাসে যখন ১৮ তারিখে আন্দোলন হলো, যখন শেখ জিল্লুর লাশটা ঢুকলো,
অ্যান্ড আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম। মানে আমি আমি অনেক কিছুই কল্পনা করেছিলাম যে ঐদিন যেকোনো কিছু হতে পারে, মরে যেতে পারি। কিন্তু অ্যাকচুয়াল ডেথ বা সত্যি মৃত্যুকে সামনে থেকে দেখা, এইটা তো মানুষ ওভাবে কল্পনা করতে পারে না আগে থেকে। তো আম্মু যতবার ফোন করেছে আমি কিন্তু একবারও এই কথাটা মানে বলার সাহসই পাইনি যে এরকম কিছু হচ্ছে বা কিছু। রুচি আমাকে অনেকবার ফোন করেছে, সে অনেক চিন্তা করছিল। আমি তাকে বারবার বলছিলাম যে, "না, না আমি ক্যাম্পাসের ভিতরে আছি। কোন চিন্তা করো না। আমি ভিতরেই আছি। কোন সমস্যা নেই।" কিন্তু হ্যাঁ, তারা আমাকে ইনডিরেক্টলি বলেছে যে এটা এরকম না করতে বা কিছু। কিন্তু তারা আসলে চেয়েছে বা তারা সবসময় এটা আমাকে নিয়ে অনেক প্রাউড। ধরেন আমি এই জিনিসগুলোতে অংশগ্রহণ করতে মানুষকে উৎসাহিত করি। সবসময় মানুষকে আমি যেকোনো আন্দোলনে ইভেন দেখুন আমি একটা জিনিস নোটিস করেছি যারা আসলে আন্দোলন করে এরা খুব ছোটবেলা থেকেই এমন থাকে। মানে এই যেরকম একটা মাইন্ডসেট তাদের মধ্যে থাকে। তো এই সত্তাটা এমন না হুট করে তৈরি হয়েছে। এটা আমার মধ্যে অনেক আগে থেকেই ছিল। যেমন রোড সেফটির সময় যে আন্দোলনটা হয়েছে সেখানে ১৩ তে যে আন্দোলনটা হয়েছে তখন অনেক ছোট ছিলাম আমি। কিন্তু আমি এগুলো শুনেছি, এই গল্পগুলো শুনে আমি বড় হয়েছি। এবং সারা বিশ্বাস করেন ভাইয়া রাস্তাঘাটে চলাচল করতে গেলে ছোটখাটো আন্দোলন আসলে করতেই হয়। মানে বাংলাদেশে এটা আসলে নিয়ম হয়ে গেছে যে মেয়ে হিসেবে আমি রাস্তা থেকে চলাচল করব বা যাবো বা আমি সেফলি বাসায় ফিরবো বা ক্যাম্পাসে যাবো বা কোথাও কেনাকাটা করতে যাবো। বাংলাদেশের সঙ্গে মেয়েদের আন্দোলনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মানে জি এখানে আপু। ফ্যামিলি আসলে ওরকম মানে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিনিয়তই আপনার লড়াইয়ের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। একটা কমফোর্টেবল যে লাইফটা সেটা আসলে আপনার জন্য অ্যাচিভ করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আ আন্দোলনের সময় আমরা এক পর্যায়ে খেয়াল করলাম যে আ ঢাকা ভার্সিটি এরিয়াতে তারা এই কাজটা করেনি। কিন্তু ঢাকা ভার্সিটি এরিয়ার যে আশেপাশের যে এরিয়া ধরেন যাত্রাবাড়ি বলেন, রামপুরা, বনশ্রী, বাড্ডা সেসব জায়গায় আমরা দেখলাম যে হেলিকপ্টার থেকে লাইভ গুলি করা হচ্ছে। একদম সরাসরি স্নাইপার শুটিং ও করা হয়েছে। তো এই এরকম উত্তাল মুহূর্তে হেলিকপ্টার যখন গুলি হচ্ছে আবার সামনে থেকেও পুলিশরা লাইভ গুলি করছে, সেই মুহূর্তগুলা যদি আমাদের সাথে শেয়ার করতেন মুনিম যে তখন আপনি কোথায় ছিলেন? বা এই পরিস্থিতি আপনি মুখোমুখি হয়েছেন কিনা? জি, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আসলে আমি তো নরসাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি এই উত্তরে আসার আগে জাস্ট একটা বিষয় উল্লেখ করব। আমাদের মূল হাবটা ছিল হচ্ছে যমুনা বসুন্ধরা। মানে যমুনা ফিউচার পার্কের সামনে যে মেইন রোডটা, তো বসুন্ধরা তো এখান থেকেই শুরু হয়। এইটা ছিল আমাদের শুধুমাত্র নর্থ সাউথ না, এই নিকটস্থ সকল বিশ্ববিদ্যালয়ের প্রধান জোন। আর এই জোনে আমরা প্রত্যেকদিন মোটামুটি অন এন এভারেজ প্রত্যেকদিনই আমরা নর্থ সাউথ এর ৮ নাম্বার গেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এই আন্দোলনের জন্য। ৮ নাম্বার গেটে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতাম এবং সেখান থেকে মূলত যমুনা বসুন্ধরাতে অবস্থান করতাম এবং ১৮ তারিখের কথা উল্লেখ না করলেই নয়। আমরা সেই ঐতিহাসিক সিনারিওটা মনে হয় সবারই মনে আছে। কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে যখন হচ্ছে র‍্যাবের হেলিকপ্টার এসে পুলিশ এবং র‍্যাবকে উদ্ধার করে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে। তো সেই ঘটনার যে পূর্ববর্তী ঘটনাটা আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবি, এআইইউবি, গ্রিন স্টেট এবং আমাদের সাথে অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা সেদিন জড়ো হয় ১৮ তারিখ সকাল ১১ টার দিকে। তো এবং ব্রাক এবং ইস্টওয়েস্টে তার আগে হামলা হয় এবং ব্রাক থেকে আমাদের কাছে কল আসে যে, "ভাই আপনাদের সহযোগিতা দরকার। আপনারা এদিকে আসেন।" তো আমরা তখন আ আমাদের ভাই-বোনদের আক্রমণের এই নিউজ শুনে আমরা ২ টা গ্রুপে ভাগ হয়ে যাই। একটা গ্রুপ নর্থ সাউথ আ সরি একটা গ্রুপ হচ্ছে যমুনা বসুন্ধরাতে অবস্থান করে এবং অন্য একটা গ্রুপ আমরা হচ্ছে ব্রাকের উদ্দেশ্যে রওনা হই। এবং মূলত এই গ্রুপটার সাথেই ১৮ তারিখ যে ইনসিডেন্টটা হয়েছে পুলিশ হেলিকপ্টার থেকে লাইভ ফায়ারিং করেছে, টিয়ার শেল, রাবার বুলেট সবই ছিল। তো পুলিশ যখন কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমরা যখন স্টুডেন্টরা যখন কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে সেই মুহূর্তে পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে আক্রমণ চালায় এবং ছাত্রদের সংখ্যা এত বেশি ছিল, ছাত্র-ছাত্রী সবাই এবং আমাদের সাথে উল্লেখ করতেই হবে সেই সময় ইনস্ট্যান্ট একজন শহীদ হয়। আমি ভাইয়ের নামটা ভুলে গেছি। তো সে আমাদের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল না। উনি একজন কলেজের শিক্ষার্থী ছিল ইন্টার ফার্স্ট ইয়ার। তো আমাদের সাথে কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে। হাজার, হাজার বাইরের স্কুল কলেজের শিক্ষার্থীরাও ছিল এবং সাধারণ মানুষ ছিল, রাস্তার টোকাইরা ছিল, রিক্সা চালকের ছেলেমেয়েরা ছিল। এটা অনেক ছিল অনেক। ১৮ তারিখ থেকেই সেটা আমরা আ দেখা শুরু হয়েছে। তো ১৮ তারিখে ওই সময় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে যখন পুলিশ আর আমাদের সাথে পেরে উঠছিল না, ঠিক সে সময় তারা এসকেপ এর জন্য কানাডিয়ান ইউনিভার্সিটির স্টাফকে সিলেক্ট করে এবং সেখানেও আমরা একটা ঘটনা শুনেছি
যে ২-৩ জন শিক্ষার্থী ছাদে ওঠার চেষ্টা করে, কিন্তু লাইভ ফায়ারিং এর মাধ্যমে সেখানেও একজনের ডেথ হয়। এবং পরবর্তীতে আমরা যে ঐতিহাসিক সিনারিওটা দেখেছি যে পুলিশ যখন র্যাবের হেলিকপ্টারে করে চলে যাচ্ছে এসকেপ করে, তখন এইভাবে ছাত্রদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে তারা এখান থেকে পালিয়ে যায়। এবং এই যে সিনারিও গুলো, এবং ১৯ তারিখে আমাদের যমুনা বসুন্ধরার উপর আবারও আক্রমণ হয় পুলিশের, সরি র্যাবের একটা হেলিকপ্টার আসে। হেলিকপ্টার এসে ৫ থেকে ৬টা টিয়ার শেল আমাদের অল্প এরিয়ার মধ্যে ৫-৬টা টিয়ার শেল মেরে নাই। তারা জাস্ট ডিসট্যান্সটা কমায় এনে টিয়ার শেল গুলো ছেড়ে আবার ইনস্ট্যান্ট চলে যায়। তো এই যে সিনারিও গুলো, এটা আমাদের অনেকের জন্যই এটা নতুন ছিল। আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেদের এটা লাইফের ফার্স্ট টিয়ার শেল ছিল। তারা বুঝতে পারছিল না আসলে এই মুহূর্তে কি করা উচিত, আমরা কি করব। তো আমরা যেটা এই সময় সহযোগিতা যেটা পেয়েছি, যেটা উল্লেখ না করলেই নয়, প্রত্যেক এলাকার বাসীরা এবং মুদি দোকানদাররা এবং ইভেন ফুচকার দোকানদার যারা আছে, সবাই তাদের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করছে। এমন হয়েছে একটা বিল্ডিং থেকে, একটা বাসা থেকে, ফ্যামিলি বাসা থেকে বারান্দা দিয়ে আমাদের কাগজ ঢিল দেওয়া হয়েছে অনেকগুলো, যে ভাই আপনারা আগুন ধরান। টিয়ারশেল লাগলে, যেহেতু আমরা এটা জানি যে আগুন ধরালে আগুনের ধোঁয়াটা আমাদের টিয়ারশেলের জ্বালা পোড়াটা কমায়, তো অনেক ফ্যামিলি বাসা থেকে দেওয়া হয়েছে। অনেক মুদি দোকানদার কার্টুন বের করে দিচ্ছে যে মামা আগুন ধরান, মামা এই কাগজ নেন, হেল্প হবে আপনাদের। এবং বিভিন্ন যে ফার্মেসির দোকান ছিল, লোকাল দোকানপাট ছিল, তারা ফ্রিতে হচ্ছে পেস্ট দিয়ে দিয়েছে। অনেক রাজনৈতিক দলের লোকজন ছিল যাদেরকে আমরা ওই সময় আইডেন্টিফাই করতে পারিনি, যেটা পরে এসে জানতে পারছি। তারা হচ্ছে সেখানে ফুল টাইম উপস্থিত থেকে কার কি লাগবে। যেমন আমি একটা দোকানে খেয়াল করেছি, একজন আঙ্কেল প্রায় ১০০ না ২০০ এসএমসি প্লাস জুস কিনে দিয়ে দিয়েছে, দোকানের সামনে রেখে দিচ্ছে, যার যার লাগবে নেন। একজন আঙ্কেল এসে পেস্টের বিল দিয়ে দিচ্ছেন, আরেকজন আঙ্কেল এসে মানে যে যার মতো সুযোগ পাচ্ছে পানির বিল দিয়ে দিচ্ছে। তো এবং দোকানদাররাও অনেক ক্ষেত্রে দেখেছি বিল ছাড়াও তারাও নিজে থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। এই যে গুলি এবং টিয়ার শেল, এই মুহূর্তগুলো ফেস করা আসলে আমাদের অনেকের জন্য নতুন, আবার অনেকে এর আগেও দেখা হয়েছে। তো আমি বলবো সাধারণ শিক্ষার্থীরা আসলে জীবনের বাজিটা তখনই রেখে ফেলছে যখন আমরা আবু সাইদ ভাইকে একদম আমাদের চোখের সামনে একটা স্পষ্ট ভিডিওতে পুলিশ যেভাবে তাকে হত্যা করেছে, এই ভিডিওটা দেখে আমরা যখন দেখেছি, তখনই আমরা সবাই নিয়ত করে ফেলেছি যে না, যতদিন না পর্যন্ত আবু সাইদ ভাইয়ের মৃত্যুর বিচার হবে, ততদিন না আমরা রাস্তা ছাড়বো না। আবু সাইদ ভাই যদি হাত প্রসারিত করে বুকে গুলি নিতে পারে, কেন আমরা পারবো না? সেই জায়গা থেকে আমাদের সকলের সেই স্পৃহাটা কাজ করেছে। এবং পুলিশের গুলি হোক, রাবার বুলেট হোক, মানে আমরা আসলে কোনো কিছুই পরোয়া করিনি। আপু যেটা বলছিলেন যে বাসায় অনেকেরই অনেক মিথ্যা বা একটু হচ্ছে কৌশলগত ভাবে ডিল করতে হয়েছে, এটা আমার মনে হয় প্রায় সবারই। কারণ প্রত্যেক বাসা থেকে চাইছে যে না, মানে আমার সন্তান যুদ্ধে অংশগ্রহণ করুক কিন্তু সেফ থাকুক। তো সেই জায়গা থেকে আমরা জীবনের বাজি রেখে যে ২৪ এ অংশগ্রহণ করেছি, এটা শুধু আমি মুনিম না, এটা প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা মানুষ যারা ২৪ কে ধারণ করেছে, তারা সকলেই আবু সাইদ ভাইয়ের এই বিষয়টা তাদেরকে টাচ করেছে। এবং এর পরবর্তীতে আরো বেশ কিছু শহীদের ঘটনা আমরা নিউজ মিডিয়াতে দেখেছি বিধায় আমরা জীবনপণটা রাখতে পারছি। এই আরকি ভাই। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা একটা অনেকগুলা ওয়ার জোন যদি আমরা দেখি, যে যাত্রাবাড়ি ছিল একটা ওয়ার জোন, যেখানে জনতার সাথে পুলিশের একটা মুখোমুখি অবস্থান ছিল। উত্তরা ছিল একটা ওয়ার জোন, তেমনি আরেকটা ওয়ার জোন ছিল রামপুরা বাড্ডা যে ওভারব্রিজ এরিয়াটা। তো সাদিক ভাই তো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের, তো আপনার বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি তো খুব সম্ভবত ওই জায়গাটা পড়ে, যে রামপুরা বাড্ডা ওভারব্রিজের এরিয়াটা। তো সেখানে তো আমরা অসংখ্য লাশের খবর পেয়েছি, ওখানে একদিনে প্রায় অনেকজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। তো আপনি কি তখন সেখানে ছিলেন, বা সেখানকার ওভারঅল অবস্থাটা কেমন ছিল? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে আসলে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই ৩ দিনের সিনারিও কখনো মুখে বলে বোঝানো সম্ভব না। আমি আমার চোখে যে পরিমাণ রক্ত দেখছি, আ I can't explain আমার মাউথের ওয়ার্ডের মাধ্যমে। আসলে আমি কিভাবে সংজ্ঞায়িত করলে এটা ইজি হয়। আমি একটা ঘটনা বারংবারই বলি, সেটা হচ্ছে শহীদ জিল্লু শেখ আর যে মৃত্যু, এই মৃত্যুটা আমার সবচেয়ে কষ্টের, এবং কষ্টের মধ্যে কষ্ট থাকে না? এই কষ্টটা হচ্ছে আমার কষ্টের মধ্যে কষ্ট।
আমার যতটুকু অনুমান যে সকালে হয়তো 10টা-11টার দিকেই হবে। আমার এরকমই মনে হয়। তখন আমরা যখন ইউনিভার্সিটির সামনের দিকে ব্র্যাক আক্রমণ হবে হইছে এরকম কোন একটা সময় যখন শুরু হইছে, আমরা একটা অভিযান পরিচালনা করছিলাম যে ব্র্যাক স্বাধীন করবো আরকি, বুঝছেন? তো তখন ব্র্যাক স্বাধীন অভিযান করার জন্য আমরা কিছু এলিমেন্টস জোগাড় করতেছিলাম। একেবারে খালি হাতে তো আর স্বাধীন করতে যাওয়া যায় না। তো তখন সকালে জিল্লু শেখ আমাকে বলতেছে, মানে ওইখানে ব্র্যাককে উদ্ধার করতে যাওয়ার আগে জিল্লু শেখ আমাকে বলতেছে যে, "ভাইয়া তোমরা ইউনিভার্সিটির স্টুডেন্টস, তোমরা আগে যাও। তোমরা আগে গেলেই না আমরা যাবো।" আ জিল্লুর এরপর পরিচয়টা কি ছিল? সে পেশায় কি ছিল বা তার পরিচয়টা সে কি? স্টুডেন্ট ছিল, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো ইম্পেরিয়াল কলেজের। আপনি জানেন যে ইম্পেরিয়াল কলেজে আফতাবনগরে মানে অবস্থিত, আমাদের নিকটবর্তী। আ যখন দুপুর মানে ১২টার দিকে একবার হইলো, তখন হঠাৎ করে মানে একটু সামনেই গুলির শব্দ আ আমার মনে আছে। তো তখন জিজ্ঞেস করলাম, "কি হলো?" তখন বলল যে, "একজন গুলি খাইছে।" আহ তখন যখন গুলি খাইতে দেখতে গেলাম, মানে আমি ওরে মাথায় নিলাম। মাথায় নেওয়ার পরে ওর রক্ত আমার হাতে ছিল। ওর মাথাটা আমার হাতে নেওয়ার পরে আ তো তখন এরকম অবস্থা চলতেছিল। তখন পুলিশ আবার সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে। এবং পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কয়েক জায়গায় নেওয়া হয়। পরে একটা ভ্যান গাড়িতে করে তার লাশটা নিয়ে মিছিল করা হয়। সেই পুরা রাস্তাটার মধ্যে। আ ওইটার একটা ঘটনা যদি মনে পড়ে, যখন তার লাশটা নিয়ে মিছিল করা হইতেছিল, তখন আমি ওইখানে একটা মোনাজাত দিছিলাম তার লাশকে সাথে রেখে আরকি। সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিল, "আল্লাহ, এই জালিমের কাছ থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন। এই খুনির কাছ থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন। আল্লাহ এই জালিমের বিচার আপনি করুন।" এবং ওই যে মানুষের যে বলে যে গগন বিদারী চিৎকার, ওই মোনাজাতটা গগন বিদারী চিৎকার ছিল। সামনে লাশ, বাংলাদেশের পতাকা উপরে ভ্যান গাড়িতে, আর সবাই আল্লাহর কাছে কাঁদতেছিল। তো এই যে মোমেন্টস, রক্ত চোখের সামনে দেখা, এছাড়া আমি বহু রক্ত দেখছি। আমার কত বোনের রক্ত দেখছি, কত ভাইয়ের রক্ত দেখছি। আমি দেখছি যে একটা স্টুডেন্টের ঘাড়ের মধ্যে পুলিশ পাড়া দিয়ে এঁচোড় এখানে ধরে রাখতেছিল। আমি দেখছি যে মানে সামনে আগায়া যাচ্ছি, ঠাস করে গুলি খেয়ে পড়ে গেছে। আ বিটিভির একটু আগে। তো স রক্ত যদি হিসাব করা হয় যে আমরা নিজেরাও আহত হইছি। আমাদের এখানে সবাই, কিন্তু আমাদের আহত হওয়া আর যারা লাইভ বুলেট খেয়ে মারা গেছে, তাদের যে ডিফারেন্স এবং চোখের সামনে দেখা, ওইগুলা মনে পড়লে আমাদের কাছে মনে হয় যে আমরা কিছুই হইনি। তো আসলে এই আন্দোলনটার আরেকটা উল্লেখযোগ্য বিষয় আছে। ১৯ তারিখের পরে এই আন্দোলনটা কখনোই একটা কন্ট্রোলড আন্দোলন ছিল না। আমি এই আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে এবং কন্ট্রোল বা পলিসি মেকিং এর যাদের সাথে ছিল তাদের সাথে যোগাযোগ রাখার হিসেবে আমি বলতে পারি যে আসলে ১৯ তারিখ থেকে এই আন্দোলনটা আমাদের কন্ট্রোলে ছিল না। আমাদের কন্ট্রোলও ছিল ১৮ তারিখ পর্যন্ত এবং ১৮ তারিখ সন্ধ্যা পর্যন্ত। ১৮ তারিখ সন্ধ্যার পর থেকে আমাদের আন্দোলনের কোনো কন্ট্রোল ছিল না। এবং যার কারণে এই আন্দোলনটা সফল হইছে। কারণ মানুষ, আপনার ইচ্ছা হচ্ছে আপনি আ মৌচাক আন্দোলন করতেছেন। এটা পুলিশ আপনাকে আইডেন্টিফাই করতে পারতেছে না। আপনার ইচ্ছা হচ্ছে আপনি কুড়িল আন্দোলন করতেছেন। আপনার ইচ্ছা হচ্ছে আপনি মিরপুর আন্দোলন করতেছেন। তাই না? তো এতদিন আমরা প্রি প্ল্যান্ড আন্দোলন করার কারণে ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সবকিছু দেখতো আমরা কোথায় কি করব। তারা সেখানে গিয়ে আমাদের আগে হাজির হয়ে যাইত। কিন্তু যখনই এটা মানুষের কন্ট্রোলের বাহিরে গিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে চলে গেল, তখন আর গোয়েন্দা সংস্থার কাছে এই কন্ট্রোল আর থাকে নাই। একমাত্র এই আন্দোলনের প্রকৃত যদি কোনো মাস্টার মাইন্ড থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বাংলার শ্রমজীবী, মেহনতি, শ্রমিক, ছাত্র, জনতা, পাশাপাশি রাস্তার পথশিশু আলেম ওলামা। কোন একক ব্যক্তি এই আন্দোলনের মাস্টার মাইন্ড না। জি। তো সাদিক ভাইয়ের থেকে আসলে যে ঘটনাগুলা শুনছিলাম, যে চোখের সামনে লাশ দেখা, রক্ত দেখা, আমরা তো আসলে সাধারণ জীবনে এগুলো দেখে অভ্যস্ত নই। আমরা তো ডেইলি লাইফ, ক্লাস করি, বাসায় আসি, রান্না করি, খাই, ঘুমাই। এরকম একটা লাইফ মোটামুটি, আর হালকা কিছু স্ট্রাগল। এই রক্ত, এই খুন, এগুলো তো আমাদের প্রত্যেক জীবনের অংশ না। তো এরকম দৃশ্য দেখে
অনুভূতিটা কেমন ছিল? কখনো কি কান্না এসেছিল নাকি জিদ বেড়ে গিয়েছিল আপনার যে না এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো? অথবা এমন কোন একটা মুহূর্ত যে যখন মনে হচ্ছিল যে না সব শেষ আর মনে হয় আন্দোলনটা সফল হবে না আপু, আপনার এই মোমেন্ট গুলা নিয়ে যদি একটু বলতেন। আমার আহ, জি আপু। ভাইয়াকে বলেছে। না আপু আচ্ছা, আপু আচ্ছা। জি। আম ভাইয়া আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে জিল্লু শেখের লাশটা ঢুকেছে পতাকা সহ, আমি হচ্ছে 2nd ফ্লোরে দাঁড়ানো ছিলাম এবং লাশটা নিচ থেকে যাচ্ছিল এবং ফ্লোরের এখান থেকে দেখা যাচ্ছে। তো আমার পাশে একটা আপু ছিল। সেই আপু ওই ছেলের কিছু হয় না। মানে যে মারা গেছেন উনার কিছু হয় না। তো আমার ওইদিন একটা দায়িত্ব ছিল যে মানে সোশ্যাল মিডিয়া ন্যাভিগেশন বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অথবা বলা যায় যে ধরেন লাইভ ভিডিওস করে মানে আমি আসলে দেখাচ্ছিলাম যে পরিস্থিতি কি আপডেটেড রাখছিলাম সবাইকে। তো আমার আমি আসলে জানি না বা বুঝতে পারছি আসলে ওই ফিলিংসটা আপনাকে বোঝাতে পারবো না যে কি ফিল করছিলাম। এটা রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান, কষ্ট, খারাপ লাগা এইগুলোর সবকিছু সম্মিলিত একটা অনুভূতি এবং বিস্ময়কর ব্যাপার ছিল আমি আসলে অবাক হয়ে আমি বিস্মিত হয়েছি যে ধরেন হয়ে গেছে যে মারা যেতে পারি বা গুলি খেতে পারি কিন্তু সত্যি সত্যি যে কেউ একজন মারা যেতে পারে বা সত্যি সত্যি যে লাশ দেখবো সত্যি সত্যি একটা আন্দোলন করার জন্য যেখানে আমাদের হাতে কিছু নেই, না বন্দুক আছে, না ছুরি কাঁচি, কিচ্ছু নেই, সেই রকম অবস্থান থেকে কেন আমাদেরকে গুলি করা হবে? এই জিনিসের উত্তর মানে ওই লাশের মধ্যে, ওই লাশ দেখার মধ্যে, রক্ত দেখার মধ্যে এই উত্তরগুলো খুঁজছিলাম। যে ধরেন একটা ছেলে সে স্টুডেন্ট ছাত্র, সে প্রতিদিন ক্লাস করে, ক্লাসে যায়, তার হাতে একটা বাঁশ আছে। সে আর কি বা করতে পারে? সে আর কি বা করতে পারে যে তাকে আসলে আপনি গুলি করে মেরে ফেলছেন? একটা কলেজের ছাত্র বা কিছু। তো এই ভাবনাগুলো আসছিল এবং আমার পাশে যে মেয়েটা দাঁড়ানো ছিল সে এত জোরে জোরে কাঁদছে যে এই জালিমের বাচ্চা আমার ভাইকে মেরে ফেলেছে, ও কিন্তু তার ভাই না। তো তারপরে আমি 6th ফ্লোরে গেলাম 6 তলায় এবং ওখানে হচ্ছে আমাদের কোনো একটা স্টাফ মেম্বার আমাদের তো ব্র্যাকে যেটা হয় যে ধরেন ক্লাসের বাইরে তো আমাদের ওপেন ক্রেডিট বন্ধু বান্ধবের সাথে ওরকম ভাবে দেখা করার সুযোগ হয় না। তো আমাদের ওখানে অনেক স্টাফ, সবার সঙ্গে দেখা হয় না। স্টাফ মেম্বাররাও সবাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সবাই বিভিন্নভাবে হেল্প করেছেন। একটা উদাহরণ দেই, স্টাফ মেম্বাররা ওখানে একজন হচ্ছে লেবুর শরবত বানাচ্ছিল। আমি ওনাকে চিনি না, ওনার চেহারাও দেখিনি। আমি যে টেবিলে বসেছি, উনি ওখানে যারা দাঁড়ানো, তা আমি ওনাকে ধরে কাঁদছি। আমি ওনাকে কোনোদিনও আর দেখিনি বা আমার ওনার চেহারাও মনে নেই। আমি জাস্ট ওনাকে ধরে কাঁদছিলাম। আমার জাস্ট এতটুকুই মনে আছে এবং উনি আমার মাথায় হাত দিয়ে বলছিলেন যে আ তা কেঁদো না। দেখবা যে তোমরা তোমাদের বিজয় হবে। তোমরা জিতবা। এবং বিশ্বাস করেন এগুলো না আমি উপন্যাসে পড়েছি। আমি আসলে গল্পে পড়েছি যে বাস্তবে যে সত্যিই কোনো মানুষ এরকম ভাবে মানে এবং আন্দোলনের সময় সবথেকে সুন্দর জিনিসটা কি জানেন? সেটা হচ্ছে যে একদম অপরিচিত মানুষ আপনার সবথেকে কাছের মানুষ। মানে এর থেকে সুন্দর অনুভূতি আর হয় না। মানে তাকে জড়িয়ে ধরা যায়, তার জন্য জীবন দিয়ে দেওয়া যায়। আমি একজনকে বাঁচানোর জন্য জীবন দিচ্ছি। মানে এই অনুভূতিগুলো আসলে এক্সপ্রেস করার মতো না এবং চোখের সামনে যখন এগুলো দেখছি মানে আমাদের মেডিকেল সেন্টারে একটার পর একটা মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, মাথা ফেটে গেছে সেরকম মানে মানুষজন যাচ্ছে। আমি আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে আসলে এই মানুষগুলোকে এইরকম ভাবে আঘাত করা হয়েছে। আসলেই এই মানুষগুলো এরকম ভাবে মানে ইভেন এত বাজে অবস্থা যে আপনি ওই মানুষটাকে এমার্জেন্সি সিচুয়েশন এ আপনি যে অ্যাম্বুলেন্সে করে পাঠাবেন, সেই ব্যবস্থা পর্যন্ত ছিল না। ওই জায়গাটাও ব্লক করে দেওয়া হয়েছে। এবং কতভাবে আপনি আসলে জিজ্ঞেস করেন যে কতভাবে একটা নিরীহ ছাত্রদের যত রকম ভাবে অত্যাচার করা যায়, আ জীবন নিয়ে নেওয়া, তাদেরকে পঙ্গু করে দেওয়া, তাদেরকে একদম তারা কি জানে না যে এই বুলেট গুলোর কারণে আসলে আমাদের কি ধরনের ক্ষতি হচ্ছে? আমরা যার চোখ হারিয়ে গেছে সে কোনদিন আর দেখতে পাবে না। হাত নেই, পা নেই। তারা কোনদিন হাঁটতে পারবে না। এই জিনিসগুলো কি তারা জানতো না? কিন্তু জানার পরেও যেই মানুষগুলো বিশ্বাস করেন এখন আমরা শেখ হাসিনা চলে গেছে ঠিক আছে। কিন্তু ওই মানুষগুলোকে না কোনদিন মন থেকে ক্ষমা করব না। যেই মানুষগুলো না আসলেই বুলেট চালিয়েছে।
বিশ্বাস করেন তারা যদিও বা এখনো অনেক কর্মক্ষেত্রে আছে। আমাদের বাংলাদেশে তো আসলে খুবই ধিক্কার, মানে পলিসি মেকিং যে কোর্ট পর্যন্ত ঠিক করা দরকার আসলে এটা বলে শেষ করা যাবে না। কারণ আমাদের দেশে আবার সবকিছুর ট্রান্সফার হয়। এটা আবার আমাদের জেলও হয় না, আমাদের বিচারও হয় না, যে কোনো জায়গা থেকে মানুষ শুধু ট্রান্সফার হয়। তো আপনি দেখবেন যে যেই মানুষগুলো সত্যিই বুলেট চালিয়েছে সবাইকে কিন্তু আমরা এখন আইনের আওতায় আনতে পারিনি। এক ধরনের অদৃশ্য ক্ষমার আন্ডারে তারা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমার ভাই বোন দেখা যাচ্ছে পঙ্গু, তারা চোখে দেখে না, তারা মারা গেছে, তারা কবরে। এবং এই সব বিষয় যখন চিন্তা করি, বিশ্বাস করে সত্যি মনে হয় জুলাই আন্দোলনটা মানে এখনো যদি চলমান থাকতো ওইরকম ভাবে তাহলে ঠিক হতো। মানে আন্দোলনটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য না হয়ে আরো অনেক বড় সময় ধরে হলে বাংলাদেশি মানুষের মধ্যে একটা রিয়েলাইজেশন আসতো, একটা পরিবর্তন আসতো। এত অল্প সময়ে এত পরিবর্তন ওভাবে আসে না। তো তারা যেই কারণে জীবন দিয়েছে, এখান থেকেও মানুষ যদি না শেখে এবং এখনো বাংলাদেশে যে দুর্নীতি, এখনো বাংলাদেশে যে বৈষম্য, সেইটা আসলে আমাকে সত্যিই অবাক করে যে আর কত প্রাণ গেলে তারপরে মানুষ আসলে সত্যি শিখবে যে জি আপু। বৈষম্য বা এই জিনিসগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জি। তো এই এতগুলো প্রাণ, প্রায় ২,০০০ শহীদ, অফিসিয়াল সংখ্যা যদি বলেন প্রায় ৩০,০০০-এর মতো পঙ্গু, এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ৫ আগস্ট হচ্ছে শেখ হাসিনা কাউকে কোনো প্রকার ইশারা ইঙ্গিত না দিয়েই পালিয়ে চলে যায়। হয়তোবা সকালবেলাও মানুষ জানতো না যে দুপুরবেলা শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। তো এই ৫ আগস্টেও কিন্তু আমরা দেখছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও পুলিশ কিংবা সন্ত্রাসীদের মারমুখী আচরণ, এবং তখনও আন্দোলনটাকে কিভাবে দমিয়ে ফেলা যায় সেই চেষ্টাই তারা করেছে। কিন্তু আলটিমেটলি আমাদের বিজয়টা ৫ আগস্টেই অর্জিত হয়। তো সেই বিজয়ের মুহূর্তটা মুনিম কেমন ছিল, কিংবা বিজয়ের আগে তাদের যে শেষ মরণ কামড় ছিল সেই মুহূর্তটা কেমন ছিল আপনার? জি, ধন্যবাদ ভাইকে। আমি ৫ই আগস্টের আগে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করে ৫ই আগস্টে আসছি। আ ১৯শে জুলাই যখন হচ্ছে আমরা সারাদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যমুনা বসুন্ধরা যখন আমরা অবরোধ করে রাখলাম, সারাদিন ব্যাপী কর্মসূচি হলো। কর্মসূচি যখন শেষ পর্যায়ে আমরা ৫:৩০ টার দিকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করি। কিন্তু বসুন্ধরা নিকটস্থ নর্দা কালাচাঁদপুর একটা গলি আছে, যে গলিতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি বাবুল। তো এই বা উনি হচ্ছে ঢাকা মহানগর উত্তরের যে ২৩ টা থানা আছে, ২৩ টা থানার সকল নেতাকর্মীকে সেদিন ডেকে আনে যে ছাত্রদের আন্দোলন হতে দেওয়া যাবে না, তার উপর মহলের নির্দেশ। তো সেই নির্দেশনা পালন করতে ১৯ তারিখে আমাদের কর্মসূচি শেষ। আমরা শেষ ঘোষণা করার পর সবাইকে যখন বিদায় দিয়ে দিচ্ছি, সবাই আমরা বলছি যে, "ভাই আপনারা মিরপুরের যারা একসাথে যান, এখানকার যারা সবাই একসাথে যান।" মানে আমরা এটা চেষ্টা করেছি প্রায় প্রত্যেকদিন মেইনটেইন করার। তো মোটামুটি প্রায় সবাই শেষ যখন, সে সময় তাদের সেই গলি থেকে একটা গ্রুপ এসে ছাত্রদেরকে উস্কে তারা চলে গেছে ভিতরে। তো এই মুহূর্তটা আসলে কন্ট্রোল করার মতো ছিল না। আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি। কারণ ১৮ তারিখেও তারা একই কাজ করেছে। ছাত্রলীগ আমাদেরকে হেলমেট এবং তাদের লাঠিসোঁটা এবং ইট, পাথর এগুলো নিয়ে আমাদেরকে এক দফা আক্রমণ করে। আমরা কিছুক্ষণ পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আমরা সে সময় পারছিলাম না। কারণ আমাদের কাছে না আছে হেলমেট, না আছে লাঠি, কিচ্ছু ছিল না। আর ১৯ তারিখেও সেম কাজ করে, কিন্তু ১৯ তারিখে তাদের সাথে বোনাস ছিল, তাদের অতিরিক্ত জনশক্তি এবং তাদের কাছে গান ছিল। তারা সেই গান ব্যবহার করার মাধ্যমে ১৯ তারিখে আমাদের এই নর্দা কালাচাঁদপুর গলিতে প্রায় ১৫ থেকে ১৬ জনকে গুলিবিদ্ধ করে। তো আমরা যখন এই মানে এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারছিলাম না, তখন হচ্ছে আমরা দেখলাম যে আসলে আহত হয়ে গেছে। ১০-১৫ জন আহত হয়ে গেছে। তখন আমাদের একটা টিম আমরা চলে গেলাম এভারকেয়ার হসপিটালে। এভারকেয়ার হসপিটালে পৌঁছানোর পর আমি সেদিন সন্ধ্যা ৬টা কি ৬:৩০ থেকে যেহেতু ১৯ তারিখ রাত ১২টা, মানে ২০ তারিখ রাত ১২টা থেকে কারফিউ শুরু। তো আমি ১১টা ৪৯ বা ৫০ পর্যন্ত হসপিটালে ছিলাম। দেন ১০ মিনিট আগে আমি হসপিটাল থেকে বের হয়ে দ্রুত বাসায় চলে আসছি। তো সেই সময় হসপিটালে থাকাকালে যে ডেড বডি গুলো আমি নিজের হাতে হস্তান্তর করেছি, এর মধ্যে একটা ঘটনাই উল্লেখ করব। একজন রিক্শাওয়ালা মামার ছেলে, উনার ছেলে হচ্ছে ক্লাস 9 এ পড়তো মাদ্রাসায়। পরবর্তীতে ড্রপ আউট ছিল। সে পড়াশোনা কন্টিনিউ করে নাই। সে এলাকাতে লোকালি কোন কিছু করতো না। এমনিতেই বাসায় বসা ছিল। আমাদের সেই ভাই, সে সেই গলিতে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ তাদের গুলিতে আ শহীদ হয়। তা আমি যখন এবং তার মাথার ঠিক পিছনে বুলেটটা লাগে।
তো তার তো আসলে সে স্পট ডেথই ছিল। তারপরে হসপিটালে আনা হইছে যদি কিছু করা যায়। তো আমরা যখন মানে আমার হাত দিয়ে যখন তার বাবাকে তার ছেলের সন্তানের ডেড বডিটা দিচ্ছিলাম, আসলে তার বাবার কোনো রিঅ্যাকশন ছিল না। মানে কান্নাও আসছিল না তার। কারণ সে হতবাক যে এটা কি হলো? এবং একইভাবে আমার মনে হয় তার বাবার থেকে আমাদের চোখ থেকে সেদিন বেশি পানি পড়ছে। যে এটা আমরা কি আমাদের ক্লাস 9 এ পড়তেছিল একজন এই ১৬-১৭ বছরের একজন যুবক ভাইকে আমরা ডেড বডি আমাদের হাতে নিতে হচ্ছে। এই বিষয়গুলো আসলে আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই এমন গল্প আছে। এই গল্পগুলা না থাকলে জুলাই কখনো সফল হইতো না। এই গল্পগুলাই জুলাইয়ের মূল স্পিরিট। এই গল্পর যে নায়ক, যে শহীদেরা তারাই আসল মাস্টার মাইন্ড যেমন এবং এই গল্পগুলো আসলে আমাদেরকে ৫ তারিখ পর্যন্ত যুদ্ধে টিকিয়ে রেখেছে। এবং স্পেসিফিক ৫ তারিখের একটা ঘটনা আপনার উত্তরটা আমি এই ঘটনার সাথেই বলে দিচ্ছি। ৫ তারিখ সকালে আমরা যখন সকাল ৯ টা থেকে জড়ো হতে শুরু করি নর্থ সাউথের সামনে, আ আশেপাশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষও তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে আসতো। দেন আমরা যেহেতু যমুনা যেতাম। তো আমরা মাত্র আ ৫০ থেকে ৬০ জন হয়তো জড়ো হয়েছি। তখন বাজে সকাল ১১টা ১১। আমি একদম স্পেসিফিক টাইম বলতে পারছি। কারণ আমার স্পেসিফিক কিছু সময়ের ছবি ছিল। যে ছবিগুলোর সাথে আসলে টাইম মেনশন থাকার ফলে আমি এখনো মাঝে, মাঝে দেখলে আরকি রিক্যাপ হয়। তো ১১টা ১১ যখন বাজে তখন ৩ ভ্যান পুলিশ আসলো। এসে শুরুতেই তারা খুব প্রিপেয়ার্ড ছিল। প্রিপেয়ার্ড অবস্থায় থেকে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো এবং শুরুতে একটা সাউন্ড গ্রেনেড মারলো। তো সাউন্ড গ্রেনেড মারার ফলে আমরা বুঝতে পারলাম তারা আমাদের ছত্রভঙ্গ করতে চায়। তো আমাদের স্বাভাবিকভাবেই ছত্রভঙ্গ হয়ে গেছে। আমরা চেষ্টা করলাম যে শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের শিক্ষক ছিল, সাধারণ কিছু মানুষও ছিল। আমরা তাদেরকে ক্যাম্পাসের ভিতরে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু সে সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের একজন শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, স্যার স্বভাবতই একটু ২ স্টেপ ৩ স্টেপ আগায় গেছেন পুলিশের সাথে কথা বলতে। যে আপনারা আক্রমণ করবেন না, আপনারা ছত্রভঙ্গ করতে চাইছেন, আমরা সকল শিক্ষার্থীকে ভিতরে নিয়ে নিচ্ছি। উনি এই কথা বলার জন্য যখন ২-৩ স্টেপ আগাইছেন এবং সাধারণ শিক্ষার্থীরা সাউন্ড গ্রেনেডের শব্দে অলরেডি ভার্সিটির ভিতরে ঢুকে যাচ্ছে, সে সময় হঠাৎ করে স্যারের উপর আক্রমণ শুরু হলো। পুলিশের লাঠিচার্জ শুরু হলো। যেটা আমরা মানে আসলে আমরা সবাই হতবাক যে এটা কি হইল? যেটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু সেটা আমাদের দেখতে হলো যে আমাদের শিক্ষকের গায়ে পুলিশ লাঠিচার্জ করছে। তো আমাদের শিক্ষার্থীরাও তখন মানে কেউ ফেরানোর চেষ্টা করে এবং কেউ হচ্ছে সবাই যেহেতু অনেক নারী ছিল আমাদের সাথে অনেক আমাদের ২-১ জন শিক্ষকের ওয়াইফ ছিল, আমাদের কয়েকজন ম্যাডাম ছিল। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে সিকিউরিটির জন্য চেষ্টা করছিলাম যত দ্রুত সময় কম সময়ের মাঝে তাদেরকে ভিতরে দেওয়া যায়। এবং একটা স্যাড পার্ট এখানে উল্লেখ করি। আমাদের নর্থ সাউথ এর মেইন গেট ২ টাই। ১ নাম্বার গেট এবং ২ নাম্বার গেট ২ টাই ছিল তালাবদ্ধ। এইজন্য যে ওয়াকিং ১ জন বা ২ জন পাশাপাশি যাওয়া যায়। এই ছোট্ট যে গেট ছিল এটা দিয়ে অনেকে পার হইছে। অনেকে উপরের গেট টপকে পার হইছে এবং অনেকেই মানে দেওয়াল টপকে পার হইতে হইছে। এই সিনারিও যখন চলছে ১১টা ১৫ কি ১৬ বাজে, সে সময় আমিও পুলিশের লাঠিচার্জের শিকার হই এবং আমি জানি না আসলে কোন এক অদৃশ্য শক্তি হয়তো আমার প্যারেন্টস এর দোয়া, আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি সেদিন বেঁচে গেছি। না হলে পুলিশ ৩ জন মিলে আমাকে একসাথে সেম টাইমে লাঠিচার্জ এমনভাবে করছে যে আমার আসলে এসকেপ এর কোন ওয়ে ছিল না। আমি তখন ভার্সিটির ভিতরে ঢুকতেছি। এমন সময় হচ্ছে আমাকে ৩ জন মিলে একসাথে লাঠিচার্জ করতে থাকে। তো আমার ভার্সিটির গেট গুলার মাঝখানে এরকম যে ফাঁকা জায়গা, আমি সেই ফাঁকা জায়গা দিয়ে দেন ঢুকে যাই। এবং আমি যখন ঢুকে যাই, ঢুকে দৌড় দেওয়া শুরু করি ক্যাম্পাসের নিরাপদ আশ্রয়ের দিকে। সেই সময় আমাকে আ তাক করে আমার কাছে ভিডিও বা ছবিগুলো আছে যে তাক করে সে ২ টা গুলি করছে। তো আমি আসলে এনিহাউ বেঁচে গেছি। তো আমার মতো অনেকেই ছিল যারা বাঁচতে পারে নাই। আমার মতো এই সবার গল্পগুলো এখানে সেম যে যখন আমরা পুলিশকে ফেস করছি, আমরা কেউ কিন্তু আসলে কল্পনা করিনি। যেমন আমি কিন্তু ৫ তারিখে ওই সময়টা আমি কল্পনা করিনি আমি বেঁচে যাবো। আমি ভাবছি যে আমিও আজকে শেষ হয়ে যেতে পারি। এবং সবথেকে যে আইরনির ব্যাপারটা, পুলিশের এই সিনারিওটা আ শেষ হওয়ার আরো ১ ঘন্টা পরে আমরা যখন যমুনার উদ্দেশ্যে রওনা হই, আ আরো মানুষ গ্যাদার হয়। পুলিশ তো আমাদেরকে আক্রমণ করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে চলে যায় এবং সকল পুলিশ সদস্যের সাথে একজন ছিল আ সাধারণ মানুষ, একটা সাদা বা সবুজ পাঞ্জাবি পরিহিত। উনি সেই আগের কালপিটি ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রেসিডেন্ট বাবুল। তো তিনি ছিলেন এক ২০-৩০ জন পুলিশের সাথে এবং হাতে শটগান ছিল। তো উনারা সবাই আমাদের আক্রমণ শেষ করে চলে যাওয়ার পর আমাদের নর্থ সাউথে প্রায় ২০ জনের মতো আহত হয়। কেউ গুলিবিদ্ধ হয়, কেউ হাত ফেটে যায়, কারো নাক ফেটে যায়। নানানভাবে আহত। আমরা অ্যাপোলো হসপিটালে দ্রুত সময়ের মাঝে তাদেরকে পাঠানোর চেষ্টা করি। একটা অ্যাম্বুলেন্স আসে এবং আইয়ুবের একজন ভাই দ্রুত সময়ে অ্যাম্বুলেন্স আনার ফলে আমরা পাঠাতে পারছি। এরপর যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না,
উত্তরার যে ক্রাউডটা, এত বড় ক্রাউড যেটা আসার কথা ছিল যমুনাতে, কিন্তু ইনস্ট্যান্ট আমরা শুনতে পেলাম যে উত্তরার লোকজন মহাখালী হয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবং তখনও আমরা জানি না যে এই স্বৈরাচার হাসিনা পালায়ে গেছে বা পালায়ে যাইতে পারে, আমরা কিচ্ছু জানি না। আমরা আমাদের শাহবাগের প্রোগ্রাম, শাহবাগে সবাইকে নিয়ে একত্রিত হওয়ার যে স্পিরিটটা, সেই দিকে আগানোর ইচ্ছা। তখন আমরা শুনলাম উত্তরার গ্রুপটা চলে গেছে, তখন আমরা নিয়ত করলাম যে না, আমাদেরকেও এই বসুন্ধরা জোনটাকে স্বাধীন করতে হবে। তো আমি যেটা খেয়াল করছি, সেই জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত পুলিশের হাত থেকে বাঁচার পর, মানে পুলিশ আমাকে পেটানো এবং আমাকে গুলি করার, মানে আমাকে উদ্দেশ্য করে গুলি করার পর, আমার মনে হয় পুরো আন্দোলনের সময়কাল, এর পরের সময়টুকুতে আমি সবচেয়ে থেকে বেশি এনার্জেটিক ছিলাম। মানে ব্যাপারটা এমন না যে পুলিশ আমাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছে বা আমাকে মারছে বিধায় আমি ভয় পেয়ে গেছি, অথবা মানে ব্যাপারগুলো বুঝতেছিলাম এমন না। আমি যেটা, এবং বিষয়গুলো অটো, এবং এটা আমার একার ক্ষেত্রে না, আমি সবার ক্ষেত্রে দেখছি যারা বিভিন্নভাবে আহত হয়েছে, এদের এনার্জি ছিল আরো বেশি। যে না, আমি আহত হয়েছি, আমার কামনা হচ্ছে শাহাদাত। আমি এখানে এই জীবন দিয়ে আমার লাভ নাই। আবু সাইদ ভাই চলে গেছে, মুগ্ধ ভাই চলে গেছে, তো এরকম হাজার হাজার ভাই। আমাদের প্রাইভেটের শহীদদের নামই আসে না। আমাদের শহীদ আবির আছে, শহীদ আসিফ আছে, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আছে। তো অনেক শহীদ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 26 জন শহীদ আছে, যেটা তালিকা আমাদের কাছে আছে। এর বাইরেও শহীদ থাকতে পারে। এই শহীদ ভাইরা যে আমাদের প্রেরণা যেটা দিয়েছে, 5 তারিখে আমাদের আহত হওয়ার পরে, আমি মনে করি সেই প্রেরণা আরো দ্বিগুণ বেশি হয়ে আমাদের সেই বসুন্ধরা জোন থেকে শুরু করে অন্য যারা যে জোনে ছিল, সবাই সেই প্রেরণা কাজে লাগে, তাদের জোন স্বাধীন করে। এবং পরবর্তীতে আমার মনে হয় একটা দুইটার মধ্যে মোটামুটি বেশিরভাগ জন তাদের স্বাধীনতা অর্জন করে ফেলে। কিন্তু এরপরও আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের রামপুরা, আমি তো রামপুরা হয়েই গণভবনের দিকে যাই, তো সেখানেও দেখেছি পুলিশের গোলাগুলি তখনও চলছে। উত্তরাতে অনেক জায়গায় হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আম আমাদের, আমি বলবো যে কারো প্রেরণা কমাতে পারেনি। ৫ তারিখের যে ম্যাসাকারটা পুলিশ বা আর্মি যারাই করেছে, আমাদের সকাল আরেকটা ঘটনা উল্লেখ করে আমি শেষ করছি। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি আর্মিরা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু কিছু জায়গায় কিছু আর্মিরা আমাদের সাধারণ সিভিলিয়ানদেরকে কিন্তু মেরেছে। যেমন আমাদের ৫ তারিখ সকাল ৯ টা কি ১০ টার দিকে নেত্র নিউজের যেটা একটা প্রতিবেদন হয়েছে রিসেন্টলি, একজন আ সাধারণ নাগরিক গাজীপুরের, আ উনাকে আর্মিরা গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। তো আমার মনে হয় আন্দোলনের ফুল সময়ের যে স্পিরিটটা, এটার ফলেই আমরা ৫ তারিখে আ আহত হই, বা আমি যে রক্তগুলো দেখেছি, বা আমার ভাই শহীদ হইছে, আমার পরিচিত একজন বোন শহীদ হইছে, বা আপু যে বিষয়টা বললেন, আমার মনে হয় এটা খুবই সিগনিফিক্যান্ট যে আমি একজন মানুষকে চিনি না, কিন্তু উনাকে জড়ায় ধরে আমি কাঁদতেছি। উনার সাথে আমি কথা বলতেছি, "ভাই আপনি ঠিক আছেন কিনা?" মানে এমন অনেকবার হইছে যে টিয়ার শেল পড়ছে, পড়ার পরে আমি আমার আগে তাকে জিজ্ঞেস করতেছি, "ভাই আপনি ঠিক আছেন কিনা?" আমি তাকে চিনি না। তো এই ঘটনাগুলা আসলে আমাদের জুলাইয়ের এখনো আমাদেরকে নাড়া দেয়। আমি আম শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য, এবং আ আমার রিকোয়েস্ট থাকবে যে, যে যেদিকে চলে যাক, আপনারা যারা জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য অসাধারণ উদ্যোগ নিয়েছেন, পডকাস্ট করছেন, আমার মনে হয় এটা চলতে থাকুক ভাই। এটা থামায়েন না। এটা আজীবন চলুক। এবং ৭১ তো আমাদের, অবশ্যই ৭১ আমাদের চেতনা। কিন্তু এটা চেতনার ব্যবসা করা হইছে। আমরা বলব ২৪ কে নিয়ে কোন ব্যবসা না। কোন চেতনার ব্যবসা আমরা মেনে নিতে পারব না। কিন্তু ২৪ এর যে স্পিরিট গুলা, সেটা আমাদের পরের প্রজন্মকেও জানাইতে হবে। তারপরের প্রজন্মকেও জানাইতে হবে। সেজন্য শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আয়োজনের জন্য। জি। ঠিক এই যে আমরা একটা পডকাস্ট বলেন বা ইন্টারভিউ বলেন, আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমিও বিভিন্ন জায়গায় শুনছি। প্রত্যেকের ঘটনা আলাদা। একেক জনের ঘটনার একেক রকম জায়গায় কাজ করেছে, তারা একেক রকম ভূমিকা পালন করেছে। তো পুরাটা আন্দোলন জুড়ে আমাদের প্রত্যেকের কিছু স্মরণীয় মুহূর্ত থাকে, যেগুলো আসলে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত চাইলেও কোনোভাবে ভুলতে পারবো না। তো আমি আপনাদের সবার কাছে একে একে এরকম একটা করে ঘটনা শুনতে চাই। সেটা হতে পারে কোনো সুখের ঘটনা, বা কাউকে বাঁচানোর ঘটনা, বা কষ্টের ঘটনা, যে কোনো কিছু হতে পারে। আমি আপনাদের সবার কাছে শুনতে চাই। আমি সাদিক ভাইকে দিয়ে শুরু করতে চাই। ভাই, আপনি যদি আমার একটা ঘটনা শেয়ার করতেন। আমি আমার লাস্ট স্লটে আপনাকে ২ টা ঘটনা বলছিলাম। মুনাজাত এবং শহীদ জিল্লুর ঘটনা। এই ২ টা ঘটনা আমার জন্য মেমোরেবল, সিগনিফিক্যান্ট অ্যান্ড আনফরগেটেবল। আ আরেকটা ঘটনা যদি আমি বলি, আমার জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে একটা মুহূর্তে আমি ছিলাম। সেটা হচ্ছে ১৫ তারিখ রাতের বেলা। ১৫ তারিখ রাতের বেলা আমরা চাংখারপুল হয়ে
যখন ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকি, তো এটা যখন রাতের বেলা ঢাকা ইউনিভার্সিটি থেকে হেল্প করার জন্য ঢুকতেছিলাম, তখন আমার একটা বাইক ছিল আরকি। ওই বাইকটা হেল্প করার জন্য আমি ছাত্রলীগের যে অবস্থান, এই অবস্থানটা না জাইনায় মানে বাইকটা বাঁচানোর জন্য এখানে পার্কিং করতে গেছিলাম ঢাকা নগর ভবনের সামনে। মানে গুলিস্তান, যেটার সামনে দিয়ে আমরা অমর একুশে হলে ঢুকতে পারতাম। তো ওইখানে ছাত্রলীগ আমাকে আটকায় এবং তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, লাঠি-সোঁটা সহ অনেক কিছুই ছিল। সৌভাগ্যবশত ঐদিন আমি এবং আমার যে উদ্দেশ্য, আমি যেই কারণে এখানে আসছি, এটা যদি এটা কোনোভাবে বুঝতে পারত, আমার সেখান থেকে জীবিত ফেরার কোনো সম্ভাবনা ছিল না। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমার ফোনে সন্দেহজনক কোনো কিছু ছিল না। যার ফলশ্রুতিতে ওরা আমাকে রামদার উল্টা পিঠ দিয়ে একটা বাড়ি দেয়। মানে পিঠে কোপ দেয় এবং সেখান থেকে তারা আমাকে ছেড়ে দেয়। তো আমার এই স্মরণীয় ঘটনাটা আমার যতটুক না বলা হয় যে জীবন এবং মৃত্যু, যে তারা আমার আসল আইডেন্টিটি জানতো। আমি এখানে কি কারণে আসছি এবং আমি কে? আ আমার সেখান থেকে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। আমি এটা কোনদিন ভুলব না যে আমি সরাসরি মৃত্যুর সামনে থেকে আসছি, হয়তোবা আমাকে সেখানে জবাই করা হইত। জি ভাই। তো আপু, আপনারও তো এরকম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনা, যেমন বললেন একটা লাশ নিয়ে ঢোকার ঘটনা। তারপর আমরা ব্র্যাকেও তো এরকম ঘটনা দেখেছি যে পুলিশ হচ্ছে দরজার ফাঁক দিয়ে হচ্ছে গিয়ে বন্দুকের নল ঢুকিয়ে গুলি করছে স্টুডেন্টদের উদ্দেশ্য হ্যাঁ, করে। আমি আমি হচ্ছে এই বিষয়টাতে একটা জিনিস বলতে চাই যে ধরেন আমরা তো সবসময় আ ঘটনার তো অনেক রকম হয়। যেমন ধরেন সরাসরি হচ্ছে। কিন্তু ধরেন ওইটাও ঘটনা যাদেরকে আয়নাঘরে রাখা হয়েছে। তারা কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল না। বাইরের জগতের সঙ্গে যুক্ত নেই। তারা দেখতে পাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না। তো এইটা কিন্তু মারাত্মক একটা ঘটনা। মানে এটা এমন না যে এটা কিন্তু তারা জীবন যাপন করছে। ওইটাও কিন্তু অনেক বড় একটা ঘটনা। এমন কিছু যদি আমি আপনার সঙ্গে শেয়ার করি একটু আলাদাভাবে। জি, জি, একটু সিউর। আলাদা হবে সবার থেকে। যেমন আমি তো আপনাকে বলেছি যে আমি এখানে একাই থাকি। তো ১৮ তারিখের আন্দোলনের পরে আপনি তো জানেন ব্ল্যাক আউট হয়ে গেছে এবং আমি আমার বাসাটাতে আমি আর আমার বেড়াল ছাড়া আর কেউ ছিল না। তো আমার পক্ষে বাড়িতে চলে যাওয়া সম্ভব না এবং আমি যে অন্য কারো বাসায় যাবো এরকম একটা উদ্যোগ আমি নিয়েছিলাম যে আমাদের আন্দোলনটা ৫:৩০ টার মধ্যে আমরা আ মোটামুটি যে যার বাড়িতে চলে যাচ্ছি ৬ টার দিকে। তো আমার বন্ধু আ তার বাসা হচ্ছে ব্র্যাকের অপোজিটে। তো আমি যেহেতু একা থাকি তো আমি ভাবছিলাম যে আজকে রাতটা ওখানে থাকি। কারণ আমি রীতিমতো আমি আমার মধ্যে নাই। মানে আমি আমাকে ফিল করতে পারছি না যে আমি আসলে কেমন, মানে আমি আসলেই একা থাকবো বা ওই সময়টাতে আমি কি করব আমি জানি না। তো ওকে যখন কল করেছি ও বলল যে, "তুমি আমার বাসায় চলে আসো।" আ তো আমার বান্ধবী হচ্ছে বলল ওর বাসা আবার ১১ তলায়। তো আমি বের হয়ে ৬ টার দিকে আমার বেড়ালটাকে নিয়ে আমি বের হয়েছি অ্যান্ড দেন আমি দেখলাম যে রাস্তায় মানুষের ঢল এবং অ্যা গোলাগুলি হচ্ছে, মানে মেইন রোডে গোলাগুলি হচ্ছে, আমি জানি না আসলে। ও দেখতে পায়নি। ওর বাসাটা থেকে ও দেখতে পায়নি। কিন্তু আমি যখন বের হয়েছি ৬:৩০ টার দিকে তখন গোলাগুলি হচ্ছে। মানুষজন দৌড়ে চলে যাচ্ছে। আমি অন্য আরেকটা বাসার গ্যারেজ মতো একটা জায়গায় আমি ঢুকে পড়েছি। মানে এত মানুষ একসঙ্গে দৌড়াচ্ছে একটা ন্যারো একটা রাস্তা দিয়ে, একটা ছোট একটা গলি রাস্তা। এখন আমার মনে হচ্ছিল যে আমি দাঁড়াতে পারব না। কারণ আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে আমি ব্র্যাকের সামনে থেকে সারাদিন এইটার মধ্যে ছিলাম। আমার পক্ষে না দৌড়ে কোনো একটা জায়গায় যাওয়ার মতো শক্তি নেই। তো আমি ওই বাসার গ্যারেজে ছিলাম। এখন গ্যারেজের যেই আ উনার বাসার যে কেয়ারটেকার সে আমাকে বলছে যে, "আপনি এখানে কেন?" আমি বললাম যে, "আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি।" উনি আমাকে বলল, "আপনি জানেন না আজকে ব্র্যাকে আন্দোলন হয়েছে? আপনি বের হয়েছেন কেন বাসা থেকে?" আমি বললাম, "ব্র্যাকে আন্দোলন হয়েছে, আপনি গিয়েছিলেন?" বলল যে, "না, তবে আন্দোলন হয়েছিল।" "আপনি জানেন না? কিভাবে জানেন না? এখানে তো অনেক গোলাগুলি হয়েছে।" তো
তো আমি ওনাকে আর কিছু বলিনি। একটা মজার বিষয় হচ্ছে যে এমন অনেক ঘটনা হয়েছে যে কেউ এসে জিজ্ঞেস করছে, আমাকেই এসে আন্দোলনের কথা বলছে। আমি শুনেছি। আমি শুধু তার গল্প শুনেছি যে সে কি বলতে চাচ্ছে বা কিভাবে সেটাকে দেখে। কখনো নিজেকে নিজের জায়গাটা সবসময় মানে বলা হয়নি। তো কি হয়েছে ওখান থেকে আমি আমার বাসায় চলে গেছি। কারণ ওর বাসায় যাওয়াটা আরো বেশি রিস্কি। আমাকে রাস্তা ক্রস করতে হবে এবং তখন সারা রাস্তায় আগুন জ্বলছে। তো আমার পক্ষে এটা সম্ভব ছিল না। তো আমি আ প্রায় আ ২৬ তারিখ ২৭ তারিখ পর্যন্ত যতদিন ব্ল্যাকআউট ছিল আমি আমার বাসায় আমার বাবার সঙ্গে একা ছিলাম। এবং এটা না কোনো অংশে আয়নাঘরের থেকে কম ছিল না। আমি কোনোদিন কোনো মানুষকে ভয় পাওয়া বা এরকম কোনো কিছুর মধ্যে আমি কোনোদিন ছিলাম না। কিন্তু ওই সময়টাতে আমি আমার মানে একদিন ছাদে যাচ্ছি, অল্প বয়সী কিছু মানুষকে দেখে আমার ছাত্র মনে হয়েছে। আমার বাসায় যতদিন কারেন্ট চলে গেছে, আমার প্রতিনিয়ত মনে হয়েছে যে হয়তো আর্মি আসবে, হয়তো পুলিশ আসবে এবং মানে আপনাকে বোঝাতে পারব না এবং প্রতিদিন আমি লিখেছি। আমি ডায়েরি লিখেছি। আমি চিঠি লিখেছি মানুষজনকে। কারণ আমি কথা বলতে পারছি না। আমার মনে হচ্ছিল যদি আমি আজকে মারা যাই, যদি কালকে আমার কিছু হয়ে যায় তাহলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি রাইটার হব। তো তখন আমার মনে হয়েছে যে আমার যে লেখার ইচ্ছাটা এটা আসলে আগে কেন পূরণ করিনি? মানে আমি যদি সত্যিই মারা যাই আমি তো লিখতে পারব না। তো তখন আমার চিৎকার করে মানুষকে বলতে ইচ্ছা করেছে যে, "যার যা ইচ্ছা তুমি এখন করে নাও।" কারণ মৃত্যু এত বেশি আনসার্টেন যে মানুষের যদি আসলে কিছু হওয়ার ইচ্ছা থাকে ওইটা আসলে তখনই তার ফুলফিল করা উচিত। যেমন যে লিখতে চায় তার লিখে ফেলা উচিত। সে আসলে হয়তো বাঁচবে না বা মরে যাবে। তো ওই সময়টাতে আমি প্রচুর লিখেছি এবং প্রচুর মানে বাসায় লাইট জ্বালাতাম না। আমার লাইট জ্বালালে ভয় লাগতো। আপনি বিশ্বাস করবেন না রাত ২টা, ৩টা, ৪টা ভোরবেলা, সকাল, সন্ধ্যা সবসময় গুলির আওয়াজ। সারাক্ষণ গুলির আওয়াজ এবং আমি একা আছি। আমি এরকম সিচুয়েশন কোনদিন পার করিনি এবং এটার কারণে আমার মানসিক ক্ষতি হয়েছে অনেক। মানে আমি একা থাকার কারণে এই মানসিক ক্ষতি হয়েছে। আপনি ফোনে যতই কথা বলেন মানুষের সাথে এবং লাইট বন্ধ করে আমি থাকতাম। আমার মনে হতো লাইট দেখলে আমার মনে হতো কি রাস্তার পাশ থেকে কেউ হেঁটে গেলে মনে হতো যে পুলিশ অথবা অন্য কেউ যে আ এবং সারাক্ষণ একটা আতঙ্ক আর ভয় কাজ করত। এবং এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এটা নিজের সঙ্গে এই আন্দোলনের ভয়াবহতা মাথার মধ্যে এই জিনিসটাকে লালন করা এবং ওটার সঙ্গে ডিল করা মানসিকভাবে সুস্থ থাকাটা এটা কিন্তু খুব বড় একটা লড়াই। যে আপনি প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে আছেন। আপনাকে গ্রেফতার করবে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে গুম করবে। ইভেন আপনাকে রেপ করতে পারে। মেয়ে হলে তো এই ভয়টা অনেক আগে থাকে। তো এইরকম জায়গা থেকে মানসিকভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া এটা কিন্তু খুবই কঠিন এবং আমার জন্য আরো বেশি কঠিন ছিল। আমি পরবর্তীতে পরীক্ষা দিতে পারিনি ওই সেমিস্টারে। কারণ আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না। আমার অনেক বেশি এই পুরো বিষয়টা আমাকে খুব মানসিকভাবে এত বেশি আন্দোলিত করেছে যে আমার পক্ষে মানসিক ভারসাম্যটা ধরে রাখাটা খুব কঠিন ছিল। এবং স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লেগেছে। এটা আসলে আমার বলার ছিল। জি আপু, আসলে এই আপনার যে স্ট্রাগলটা এটা আসলে শুধুই আপনার। এটা আসলে আমাদেরকে যতই বলেন আমরা কিন্তু আপনার সেই সময়ে যে তখনকার একাকিত্বের যে কষ্ট আমরা কখনোই অনুভব করতে পারবো না। তো আশা করি এই জুলাই বিপ্লব নিয়ে ওভারঅল আপনার গল্প সবার গল্প নিয়ে আপনি বই লিখবেন। আপনার রাইটার হওয়ার যে প্রথম ধাপ একটা বই লিখা, আশা করি আপনার প্রথম বইটা জুলাই নিয়েই হবে। তো মুনিম, আপনার যদি এরকম কোনো অস্মরণীয় ঘটনা যদি আপনি শেয়ার করতে চান। জি। আ আমি আসলে ভাবছিলাম উল্লেখযোগ্য ঘটনা আসলে অনেক তো। কোনটা বলা যায় এটা চিন্তা করছিলাম। সাদিক ভাইয়েরটা শুনছিলাম আর আপুরটা শুনছিলাম। পাশাপাশি এটা চিন্তা করছিলাম যে কোনটা বলা যায়। তা আমি একটা ঘটনা শেয়ার করি যেখানে আ ৪ ক্যাটেগরির নায়কের একটা গল্প বলব। যেটা আমি ফেস করেছি এবং অলরেডি ১৯ তারিখের একটা গল্প বলেছি। ১৯ তারিখের গল্প ওইটা। তো আমি এই গল্প বলব আরকি। সেটা হচ্ছে একজন নায়ক যার হচ্ছে বাড়ি জামালপুরের মেলান্দ। আমি খুবই দুঃখিত ভাইয়ের নামটা আমার এই মুহূর্তে মাথায় নেই। ভাই হচ্ছে পুলিশের গুলিতে নতুন বাজার মোড়ে শহীদ হয়েছিলেন। ১৯ তারিখ রাত ১০ টার দিকের ঘটনা বলছি। তিনি আমাদের জুলাইয়ের আ সর্বোচ্চ নায়ক, সর্বোচ্চ নায়কদের একজন যেহেতু শহীদ হয়েছেন। আ তো ভাই হচ্ছে ১ম শহীদ, ১ম নায়ক। আমি আমার ৪ ক্যাটেগরির নায়কের ১ম নায়ক হচ্ছে ভাই। ২য় নায়ক হচ্ছে যারা
এই রিস্কের মধ্যে নতুন বাজার মোড় থেকে অ্যাপোলো হসপিটালে আসতে হলে কিন্তু কালাচাঁদপুর গলির গোলাগুলিটা ক্রস করতে হতো এবং নতুন বাজার মোড়েও স্টিল গোলাগুলি চলতেছিল। তো সেইখানে রিস্ক নিয়ে যারা হসপিটাল পর্যন্ত নিয়ে আসছে তার সহযোদ্ধারা, এবং এরা কেউ ওই ভাইকে চিনে না ব্যক্তিগতভাবে। তার মানে এই ভাইয়েরা কিন্তু নিজেদের জীবনকে বাজি রেখে আরেকজন ভাইকে বাঁচানোর চেষ্টা করছে। তো আমি এই নায়কের কথা উল্লেখ করলাম। তৃতীয় নায়কের কথা বলি। হসপিটালে আসার পরে যখন দেখলাম যে আসলে আল্লাহ উনাকে নিয়ে নিয়েছেন, ভাই যেহেতু শাহাদাত বরণ করছেন, তো এখন অনেক কষ্টে ওনার ফ্যামিলির সাথে কমিউনিকেট করা হয়েছে। এখন ওনার ফ্যামিলির কেউ এখানে থাকে না এবং ওনার ফ্যামিলির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্স ভাড়া করে যে সেটা বাড়িতে পাঠাবো, এইটুকু খরচ দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। এবং তারা হাউমাউ করে কাঁদছিল আমাদেরকে ফোনে। আমাদের যখন ফোনে আমরা যোগাযোগ করেছি তখন হাউমাউ করে কাঁদছিল। সেই সময় আমি আরেক ক্যাটেগরির নায়ককে খুঁজে পেলাম, যেটা আসলে টোটালি আনএক্সপেক্টেড। ১ম ২ টা তাও মোটামুটি আমার দেখা হয়েছে। তো অ্যাপোলো বা এভারকেয়ার হসপিটালের পিছনে যে আবাসিক বাসাগুলো আছে, সেই একটা আবাসিক বাসা থেকে আ ২-৩ জন আন্টি এবং ৩-৪ জন আঙ্কেল, উনারা randomly হসপিটালে আসছেন। উনাদের কোনো পেশেন্ট নাই, উনাদের মানে কোনো কাজ নাই। কিন্তু উনারা এইরকম নিউজ শুনছেন যে এভারকেয়ার হসপিটালে অনেক আহত নিহত আসতেছে। উনারা খোঁজ খবর নিতে আসছে। এর মধ্যে একজন আন্টিকে আমি দেখলাম যে একটু পর ইমার্জেন্সিতে ঢুকতেছে এবং বের হচ্ছে। এবং আমরা যেহেতু সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অ্যাপোলো এভারকেয়ার হসপিটালে ছিলাম, তো আমাদেরকে উনি দেখে অনেকবার যোগাযোগ করছেন যে কি অবস্থা বলো, কিছু লাগবে কিনা বলো, ওভারঅল কি অবস্থা, কয়জন নিহত হলো বা আহতদেরকে কি করবা তোমরা, সবার সাথে যোগাযোগ হয়েছে কিনা, কারো যদি বাসায় যাওয়া রিস্ক হয় আজকে রাতে আমার বাসায় থেকে যাও। মানে আমি টোটালি অবাক। এবং উনার যে অবদানটা, আমরা যখন অ্যাম্বুলেন্সে করে তার ডেড বডিটা এলাকায় পাঠাবো, এটার জন্য আমরা খোঁজ করতেছি কি করা যায়, কি করা যায়। উনি উনার মানিব্যাগ থেকে অ্যামাউন্টটা আমার স্পষ্ট মনে নাই, বাট মোস্ট প্রবাবলি ৳১০,০০০ বের করে আমাদের কয়েকজন ছাত্র প্রতিনিধি সেখানে ছিল, আমাদের হাতে দিয়ে বলল, "বাবা, আ উনার লাশ পাঠানোর ব্যবস্থা করো। ডেড বডিটা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো।" এটা টোটালি আনএক্সপেক্টেড। এই হিরোদের গল্প কোথাও আসে নাই। আর চতুর্থ যে ক্যাটেগরি, লাস্ট ক্যাটেগরির গল্পটাও খুবই ইউনিক। আমরা যখন এই ডেড বডি পাঠানোর জন্য, অথবা অনেকেই যেহেতু আহত আসতেছিল, যাদেরকে এভারকেয়ার থেকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে অন্য জায়গায় রেফার করা হচ্ছিল, তাদেরকে যে নিতে হবে, কিন্তু তখন তো নতুন বাজার মোড়ে গোলাগুলি চলতেছে, কালাচাঁদপুর মোড়, নর্দাতে গোলাগুলি চলতেছে এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গোলাগুলি চলছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তো অ্যাম্বুলেন্স গুলাও রাজি হচ্ছিল না ফোন ধরে যে, "ভাই আপনাদের কি সমস্যা? এই পেশেন্ট আহত বা নিহত, আহত।" বলছে, "না ভাই, এই পেশেন্ট নেওয়া যাবে না।" কেন নেওয়া যাবে না? ভাই, ছাত্রলীগ রাস্তায় অ্যাম্বুলেন্স চেক করতেছে। কিসের পেশেন্ট? নরমাল পেশেন্ট হলে ছেড়ে দিচ্ছে। যদি দেখতেছে আন্দোলনের পেশেন্ট, তাইলে ভাই আমাদেরকে সহ মারতেছে। তো ৪-৫ বার বিভিন্ন অ্যাম্বুলেন্স কল দিয়ে আমরা যখন রিজেক্ট হচ্ছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না, তখন ফাইনালি একজন ৫ থেকে ৬ষ্ঠ বার, ৫ম বা ৬ষ্ঠ বারে গিয়ে আমরা একটা অ্যাম্বুলেন্সের একজন ভাইকে পাই। উনার সাথে কানেক্ট হওয়া মাত্রই উনি শুধু জিজ্ঞাসা করছেন, "ভাই কোত্থেকে কই নিতে হবে? কি অবস্থা বলেন?" আমরা যখন বিস্তারিত বলছি, আমরা এটা জিজ্ঞাসা করছি, "ভাই কত দিতে হবে?" উনি বলছে, "ভাই কত-টত হিসাব করে আমি আসতেছি। আমি আসার পর আপনার সাথে কথা বলবো। আমি নিয়ে যাব না।" এই যে ৪ ক্যাটেগরির নায়কের কথা বললাম, আসলে তাদের সাথে আমি আর কখনো দেখা করার সুযোগ পাইনি। অনেকের নাম্বার হারায় গেছে। কিন্তু অন্তরে তাদের জন্য যে রেসপেক্ট, তাদের যে হিরোইক যে ভূমিকা, এই ভূমিকা আমার সারা জীবন মনে থাকবে। এবং আমি আ মনে করি আমার কাছে যেমন এটা একটা ছোট্ট স্টোরি, এরকম আরো অনেক স্টোরি আছে বলার মতো। সবার কাছেই আছে। প্রত্যেকটা জুলাই যোদ্ধার স্টোরি, আমি আগেও বলেছি, ভিন্ন। এবং আসলে যেটা হওয়া দরকার, এই প্রত্যেকের স্টোরি গুলাই সামনে আসা দরকার। আমি আ আমার মাঝে মাঝে রাতের বেলা যখন ঘুম আসছে না, রাতে ঘুমানোর জন্য আমি শুই কিন্তু ঘুম আসে না, তখন আমি এই বিষয়গুলো চিন্তা করি। আচ্ছা, ওই দিনের ওই ঘটনাটা কিভাবে হয়ে গেল? এটা তো একটা টোটালি মিরাকল। এটা তো হওয়ার ছিল না। অ্যাপোলো হসপিটালের পিছনে যে আন্টিটা, উনার তো এখানে আসার কথা ছিল না। উনি তো হাজার আবাসিক এলাকার বাসিন্দা, তাদের ঘরে বসে টিভি দেখতেছে। উনি হসপিটালে চলে আসছে। আহতদের কি অবস্থা, নিহতদের কি অবস্থা, কিভাবে কি হবে না হবে। তো আমি জুলাইয়ের প্রত্যেক যোদ্ধাকে আমার অন্তর থেকে সম্মান প্রদর্শনের মাধ্যমে এবং জুলাইয়ের প্রত্যেক শহীদকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন।
এবং এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। তো এই যে এতগুলো গল্প, সবার আলাদা আলাদা সংগ্রাম, এর মাঝখান দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম। অনেক স্বপ্ন ছিল আমাদের, আমরা নতুন করে বাংলাদেশটা সাজাবো। অনেক অনেক স্বপ্ন পূরণ হয়েছে, অনেক অনেক কমিটি হয়েছে, অনেক জায়গায় মানুষদের পরিবর্তন হয়েছে। তো সব জায়গায় নতুনত্ব আসেনি, অনেক ফ্যাসিবাদের ভূত অনেক জায়গায় এখনো বসে আছে, কিন্তু কিছু জায়গায় পরিবর্তন শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই পরিবর্তনের লক্ষ্যেই সংস্কারের লক্ষ্যে অনেক সংস্কার কমিশনও গঠন করা হয়েছে। তো সাদিক ভাই, আপনি নির্বাচন কমিশন সংস্কার কমিটির ছাত্র প্রতিনিধি হিসাবে আছেন। তো আপনার সেই প্রতিনিধি হওয়ার প্রসেসটা কেমন ছিল? কিভাবে আপনি, মানে অনেক ছাত্র তো আন্দোলনে ছিল, তো আপনি কিভাবে সেখানকার প্রতিনিধি নির্বাচিত হলেন এবং কি কি কাজ করছেন বা এখন পর্যন্ত করেছেন বা অগ্রগতি কত দূর, সেগুলো যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ ভাইকে। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সময় প্রাইভেট ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থীরা ছিল, এদের একটা প্রতিনিধি গ্রুপ ছিল। এই গ্রুপের মেম্বার ছিল ৩৫ জন, 4 মেম্বার। তো সেক্ষেত্রে যখন আমাদেরকে জানানো হলো যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কমিশন থেকে দুজনকে কমিশনে নিয়োগ দেওয়া হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের জন্য একটা ভোট হয়। সেই ভোটাভুটিতে আমি প্রায় ৩৩ জনের ভোট পাই, সম্মতি পাই এবং সেই সম্মতিক্রমে আমি ৩৫ জনের ৩৩ জনের সম্মতিক্রমে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে নিয়োগ পাই। তো মানে আমি একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ পাইছি। জি, তো আর আপনার যে কাজ বা কি কি কাজ করলেন, অগ্রগতি কত দূর বা বাস্তবায়িত আমাদের আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট দেশ এবং জাতির সামনে ওপেন। আপনারা আমাদের রিপোর্ট দেখতে পারেন। পাশাপাশি আমাদের ঐক্যমত কমিশনের সাথে আমাদের কমিশনের যে রিপোর্ট গুলো, সেগুলো নিয়ে আলোচনা চলছে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের কমিশন থেকে খুব ভালো প্রস্তাবনা এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে, নারীদের পার্লামেন্টে অংশগ্রহণ করার বিষয়ে, প্রক্রিয়া ঘূর্ণায়মান পদ্ধতিতে আমাদের ১০০টা সিট বৃদ্ধির কথা বলা হয়েছে। পাশাপাশি আমাদের যে উচ্চকক্ষ, সেটাকে পিআর পদ্ধতির মাধ্যমে সৃষ্টি করার জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রার্থীর যে যোগ্যতা এবং প্রার্থী হওয়ার জন্য পলিটিক্যাল পার্টির নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া, সেই জন্য প্রস্তাবনা করা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে আমাদের নির্বাচন ব্যবস্থার আরপিওর কিছু অনুচ্ছেদ চেঞ্জ করার জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক যে বিষয়টা এবং পোস্টারিং এর যে বিষয়টা, পোস্টাল ব্যালট, বিদেশী আপনারা যারা বিদেশে আছেন তাদেরকে ভোট প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নিশ্চিত করার জন্য প্রস্তাবনা করা হয়েছে। পাশাপাশি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যারা ভোটের দিন অংশগ্রহণ করে, তাদের ভোট কোনোভাবে নেওয়া যায় কিনা, পাশাপাশি তাদের ভোট কিভাবে নেওয়া যায় তার অন ডিউটি, সেক্ষেত্রে আমাদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভোটার কেন্দ্র এবং বিশেষত আপনি যদি জানেন যে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা হয়, সেটা অ্যাডমিন ক্যাডার থেকে হয়, সেটা অ্যাডমিন ক্যাডার থেকে শিফট করে নির্বাচন কমিশনের নিজস্ব স্টাফ নির্বাচনী ক্যাডারের মাধ্যমে করা যায় কিনা, সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনার একটা চিন্তা আছে, আমাদের প্রস্তাবনা ছিল। জি, তো ধন্যবাদ। তো মুনিম, আপনি নিজেও তো একটা সংস্কার কমিশন আছেন, দুদক সংস্কার কমিশনে আছেন। তো দুর্নীতি তো আমাদের দেশের সবচেয়ে কোর প্রবলেমের মধ্যে একটা হচ্ছে দুর্নীতি। তো সেইখানে আপনারা কি ধরনের প্রস্তাব দিয়েছেন এবং সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কত দূর বা কত অগ্রগতি কেমন হলো? জি, আসলে সংস্কার কমিশনের যে উদ্যোগটা ছিল, এই উদ্যোগকে আহ, আমার শুরুতেই খুবই ভালো লেগেছিল। কারণ বাংলাদেশে এই মুহূর্তে আসলে প্রয়োজন কিন্তু এই সংস্কারটাই, রিফর্ম। এটা অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, নির্বাচিত সরকার থাকুক, যেই থাকুক না কেন, বাংলাদেশে রিফরমেশন ব্যতীত আসলে পরিবর্তনটা আসা সম্ভব না। এটা না হওয়ার মূল কারণ হচ্ছে ১৭ বছরের যে আওয়ামী দুঃশাসন এবং তাদের যে মেল প্র্যাকটিস গুলো আছে, আমরাও অনেকে এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। এই টানা ৩টা ডামি ইলেকশনের পরেও মানুষ কিন্তু সহজেই রাস্তায় নামে, এমন না ইলেকশন শেষ হয়েছে ওই দিন নামছে, মানুষ কিন্তু নামে নাই। তো এই যে আমাদের সহনশীলতাটা, ভুল জায়গায় আমরা সহনশীলতার পরিচয় দিয়ে সাধারণ মানুষ যে কাজটা করেছিল, সেই জায়গায় পরিবর্তন আনতে হলে রিফরমেশনটা মাস্ট। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের রিফরমেশনের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এখানে যে লুপহোলটা তৈরি হয়েছে খুবই কম সময়ের মধ্যে, এখানে সাদিক ভাই উপস্থিত আছেন, উনি জানেন, আমি আছি, আমি জানি, আসলে খুব কম সময়ের মধ্যে মানে একটা বিগ টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সংস্কারের রিপোর্ট গুলা, প্রতিবেদন গুলা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এটা
জাস্ট ফলো করা শুরু করলেই অনেকটুকু রিফরমেশন আসলে খুব কম সময়ের মধ্যে পসিবল। যেমন আমাদের দুদক সংস্থার কমিশনে আমাদের প্রতিবেদন শেষে আমরা উল্লেখ করে দিয়েছি আমাদের প্রস্তাবনাগুলো ৩ টা নির্দিষ্ট সময় ব্যাপ্তি দেওয়া আছে। যে এত থেকে এত মাস, এত থেকে এত মাস এবং এত থেকে এত মাস। মানে আমরা কিন্তু বলেও দিয়েছি এই সংস্কারটা ৬ মাসের মধ্যে করা পসিবল। এইটা ৬ থেকে ১৮ মাসের মধ্যে করা পসিবল। এই যে আ আসলে আমাদের প্রস্তাবনা যে বাস্তবায়ন পদ্ধতি, সমস্যাটা হয়ে গেছে এখানে। এইখানে রাজনৈতিক দলগুলোর উপর এমনভাবে ডিপেন্ড করা হয়েছে যে রাজনৈতিক দলের একটা টিকের উপর ডিপেন্ড করতেছে বাংলাদেশের সংস্কার। এই জিনিসটা তীব্রভাবে আমি এটার বিরোধিতা প্রকাশ করছি। অবশ্যই রাজনৈতিক দলের মতের দরকার আছে। কিন্তু তাদের টিকের উপর বাংলাদেশের সংস্কার কখনোই ডিপেন্ড করতে পারে না। যেহেতু সংস্কার কমিশনগুলো খুব কম সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করে জমা দিয়েছে, আমার মনে হয় এটা মূল্যায়ন করার জন্য রাজনৈতিক দলগুলোর খুব কম সময়ের মধ্যে এখানে রাজি হয়ে এখানে কোনো দলের বিরুদ্ধে কোনো কথা নাই। এখানে যা আছে সব বাংলাদেশের রিফরমেশন নিয়ে। এইজন্য রাজনৈতিক দলগুলো যদি নিজেদের স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থের কথা চিন্তা করে, অবশ্যই তারা রিফরমেশনের সাথে একমত হওয়া উচিত। এবং আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, অলরেডি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো উল্লেখযোগ্য সকল দলই দুদক সংস্কার কমিশনের সাথে অলমোস্ট একমত। বেশিরভাগ দল তাদের মতামত জানাই দিয়েছে। তো সেখানে আমরা দুদক কমিশনারের যে নিয়োগ পদ্ধতি, এখানে আমরা পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছি। কমিশনার এখন আমরা ৩ জন আছে। তো আমরা সেখানে ৩ থেকে ৫ করার প্রস্তাবনা দিয়েছি। কারণ অনেক সময় ৩ জনকে করাপ্টেড করা যতটা সহজ তার থেকে মানে ৩ জনকে করাপ্টেড করাটা আসলে কঠিন। কিন্তু তার থেকেও আরো বেশি কঠিন হবে যদি আমরা ৫ জন রাখি। তো সেই জায়গা থেকে আমাদের ৫ জনের প্রস্তাবনা দেওয়া আছে। ন্যূনতম একজন নারী কমিশনারের কথা আমরা বলেছি। এবং দুদকের কর্মকর্তাদের বেতন স্কেল বাড়ানোর জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। কারণ তারা যে বিষয়গুলো ডিল করে, এই ডিল করার অ্যামাউন্ট গুলা কিন্তু অনেক বড়। তো আমরা তাদেরকে প্রপার মূল্যায়ন না করলে তাদের সেদিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং দুদকের ইন্টারনাল কর্মকর্তারা যাতে দুর্নীতির সাথে না জড়ায় যায়, তাদের পেছনে বিশেষ উইং কাজ করবে সেরকম একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। পাশাপাশি দুদকের যে আ আ বিভিন্ন আ ইয়া আ আমার দুদকের যে বিভিন্ন বড় কেসগুলো আছে সেইগুলোতে যাতে অবশ্যই স্বচ্ছতা থাকে এবং সেখানে কেউ দুর্নীতিগ্রস্ত না হতে পারে। আমরা বিশেষভাবে পর্যবেক্ষণের জন্য একটা আলাদা টিমের প্রস্তাবনাও দিয়েছি। তো আমার মনে হয় সকল বিষয়গুলো আ পর্যালোচনা করলে রাজনৈতিক দলগুলোর খুব দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার। ধন্যবাদ ভাই। জি, আহ আমাদের যে এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বা আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি, তার মাঝখানে আমি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পারলাম যে যেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছিল এবং আন্দোলনটা আহ, সফলতার মুখ দেখেছিল, আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে শুনেছিলাম যে বিলুপ্ত ঘোষণা করা হবে। তো কিছুদিন আগে বা ২ দিন বা ৩ দিন আগে দেখলাম বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো। তারা নতুন করে প্ল্যাটফর্মটাকে আবার কাজে লাগাতে চাইলো এবং ঠিক নির্বাচনের পর দিন বা তারপর দিন আমরা একজন সমন্বয়ক উমা ফাতিমার একটা স্টেটমেন্ট দেখলাম যে তিনি এটাকে প্রতারণা বলছেন বা এটাকে বলছেন যে মানুষজন এটাকে ইউজ করছে যে যার মতো করে। তো এই ঘটনাটা কেন ঘটলো? আসলে আমরা যাদের প্রতি বিশ্বাস রেখে আন্দোলনে নামলাম তারা আমাদের সাথে এমন কি কেন করলো, বা এইটার সাথে আপনারা কেমন মনোভাব রাখছেন এটার প্রতি? অনন্যা আপু, আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ভাইয়া, দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই পুরো বিষয়টা, এটা তো আসলে এই আন্দোলনের সাথে বিভিন্নভাবে এটা ডেভেলপ করেছে। যেমন প্ল্যাটফর্মটা কিন্তু কেউ ইনটেনশনালি তৈরি করেছে এমন না। এটা সময়ের পরিক্রমায় এমন হয়েছে। আর আমাদের ইনিশিয়ালি যে লক্ষ্যটা ছিল সবার একটাই শত্রু, সেটা হচ্ছে যে এই যে করাপ্টেড একটা সিস্টেম অ্যান্ড হচ্ছে একটা ফেসিস্ট সরকার, এটার এগেনস্টে আমরা আন্দোলন করছি এবং আমরা সবাই পক্ষ দল আর তারা হচ্ছে বিপক্ষ। এখন যখন এই মানে ফেসিস্ট সরকারকে সরানো হয়ে গেল, তো আমাদের এই শত্রু মানে আমাদের সকলের যে কালেকটিভ শত্রু সেটা যখন চলে গেল, তারপরে যেটা হয়েছে যে আরেকটা শত্রু হয়ে গেছে, সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি। তো
এখন এই বিষয়টাকে যদি আমরা এভাবে দেখি যে ওইটার সঙ্গে কিন্তু সবার শত্রুতা না। মানে দেখা যাচ্ছে যে জুলাই আন্দোলনের পরে অনেকেই বিক্রি হয়ে গেছে। মানে বিক্রি হয়ে গেছে বলতে যে মনুষ্যত্বের জায়গা অথবা আপনি যদি বলেন যে সততার জায়গা, সেটা আসলে সোল্ড আউট হয়ে গেছে। এখন যেই মানুষগুলো বিক্রি হয়ে গেছে আপনি দেখবেন যে আজকে আমি যদি নির্বাচনে দাঁড়াই তো অধিকাংশ মানুষ কি চিন্তা করবে? যে আমি দেখতে ভালো করবো এজন্য আমাকে নির্বাচিত করবে নাকি তার কতটা ভালো করবো আমি এইটার বেসিসে আমাকে নির্বাচিত করবে। এরকম ভাবে যদি আমরা আসলে পলিটিক্যাল ইলেকশন বা ইলেকটোরাল পদ্ধতিকে যদি আমরা এভাবে চিন্তা করি, এখনো ওখান থেকে না বের হতে পারি যে আমার ভালো হোক আর না হোক, আমার ভালো মানে পাশের মানুষটা বা ১০ জনের যদি ভালো হয় বা আমারও ভালো হবে। কিন্তু ঐরকম একটা আস্থাভাজন মানুষকে তো আমার তৈরি করতে হবে বা সেরকম একটা দৃষ্টিভঙ্গি তো আমার থাকতে হবে। যে আমি আমার মধ্যে দুর্নীতি মানে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন লোভ, তারপরে হচ্ছে লালসা এবং দেখা যাচ্ছে দুর্নীতিপরায়ণতা সব ধরনের নেগেটিভ ইমোশনও আমাদের মধ্যে আছে। এখন আপনি আমাকে সুযোগ করে দিচ্ছেন যে আমি আমার নেগেটিভ ইমোশন গুলো আমি আমার দুর্নীতির যে চৌর্যবৃত্তি সেটা বৃত্তি এটাকে আমি চর্চা করতে পারবো। তার কারণ কি আপনি এটা কেন করছেন? কারণ আপনার কিছু লাভ আছে এখানে। আপনি কোনো না কোনোভাবে লাভবান হচ্ছেন। তো এটা কিন্তু একদিকের প্রসেস না, ২ ভাবেই হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাতে যখন নির্বাচনটা হলো অ্যান্ড আপনি দেখবেন যে যারা নির্বাচিত হলো নির্বাচনের পরবর্তীতে আরো ২ জনকে এড করা হয়েছে এবং নির্বাচনের পদ্ধতিটা নিয়েও একটা ঘোলাটে একটা আয়োজন হয়েছে। এবং সেই জায়গাতে আসলে যাদেরকে রাখা হয়েছে আ তাদের নিজস্ব অবস্থানকে আমরা বিভিন্নভাবে ঘোলাটে হতে দেখেছি। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। কেমন যেন মনে হয় যে এই জায়গায় কিছু না কিছু অব্যক্ত আছে, বলা হয়নি। কিছু অদৃশ্য আছে। এমন তো হওয়ার কথা ছিল না। মানে সংস্কার হবে নিজেকে দিয়ে শুরু হবে, তাই না? আমি স্টুডেন্ট, আমি যদি সংস্কার আ কমিশনের সঙ্গে যুক্ত হই বা যেকোনো সংস্কারের সঙ্গে যুক্ত হই, আমার ১ম এবং প্রধান দায়িত্ব থাকবে আমি স্বচ্ছ থাকবো। আমার জায়গায় আমি পরিষ্কার স্পষ্ট থাকবো। আপনি আমাকে বলেন যে আ পুরো বাংলাদেশের কাছে আমি বলতে চাই যে স্বচ্ছতার চর্চা এটা আসলে আমরা কতটুকু চাই বা আমরা কতটুকু ডিমান্ড করেছি, কতটুকু চাই, কতটুকু চেয়েছি। একটা উদাহরণ দেই। আপনি খেয়াল করে থাকবেন যে ৫ই আগস্টের পরে আমাদের যে ফেনীতে যে দুর্যোগটা হলো, ওইখানে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজের সাধ্য মতন সবাই টাকা উত্তোলন করে তারপরে বিভিন্ন রকম ত্রাণ এনে তারপর তারা হচ্ছে বিভিন্ন রেস্কিউ টিমের মাধ্যমে ওখানে পাঠিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরেন যে অ্যামাউন্টটা জড়ো হয়েছে আমরা জানি প্রত্যেকদিন কোটি, কোটি টাকা ওখানে এসেছে। সেইটার যে একটা ব্রেকডাউন মানে ওইখানকার অর্থ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে গেছে। সোনা দানা নিয়ে দিয়ে গেছে। এইসব নিয়ে তো আমরা দেখিনি। মানে আমাদের তো দৃষ্টান্ত তৈরি করতে হবে। বাংলাদেশকে আমি স্বচ্ছ বানাতে চাই। এটা আমার উদ্দেশ্য। এখন আমি কি করব? একদিনে তো সেটা হবে না। আমার হাতে কিছু গল্প আছে। যে ধরেন আমি ফেনীতে ঘটে যাওয়া এই মানুষগুলোকে আমি এইভাবে সাহায্য করেছি। দেখো আমি অনেক মহৎ কাজ করছি তোমরাও করো। দেশবাসীর প্রতি আমার আহ্বান। তারা কি এই কাজটা করতে পেরেছে? মানে এই স্বচ্ছতা কি দেখাতে পেরেছে? মানে আসলেই কি এমন কোন দৃষ্টান্ত তৈরি হয়েছে? যেমন ধরেন বাংলাদেশে আমরা কি বলি যে আমাদের দেশে এত অপরাধ কেন? কারণ দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, তাই তো? তো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না বলে যদি অপরাধ হয়, তাহলে দৃষ্টান্তমূলক কোনো ভালো কাজ হয় না বলেই মানুষ এত corrupted। আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মকে মানুষ বয়কট করেছে একমাত্র কারণ এটা স্বচ্ছ না। আপনি স্বচ্ছতার সাথে ক্লারিফিকেশন এর সাথে বারবার যুক্তি দিয়ে একটা জিনিস প্রমাণ করতে চাইলে অবশ্যই আপনি মেজরিটিকে সাথে পাবেন। এটা যেকোনো ক্ষেত্রে হয়েছে। পৃথিবীর যেকোনো ক্ষেত্রে এটা হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্বচ্ছতা ছিল, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজস্ব স্বার্থের বাইরে গিয়ে অন্যকে আহ্বান করেছে, আপনি দেখেন সবাই এক জায়গায় ছিল। কিন্তু যখনই এখানে স্বার্থ এসে গেছে, তখনই দেখবেন যে সবাই নিজেদের মতো করে ভাবা শুরু করেছে যে না। এবং এছাড়াও আরেকটি বিষয় আছে যে অনেকে চিন্তা করেছে যে এখান থেকে আমার লাভ কি হবে? আমি কি পাচ্ছি? তো এখন দেখেন মানুষ এটা কেন চিন্তা করেছে? এর কারণ হচ্ছে যাদের
নিউট্রাল থাকার কথা ছিল, তারা নিউট্রাল থাকেনি। 10,000 টাকার শাড়ি কাপড় পাঞ্জাবি পরে এসে মানুষজন যদি বক্তব্য দেয়, তাদের মনে তো প্রশ্ন আসতেই পারে 2 দিন আগে যে শিক্ষার্থী ছিল সে এত দামি লাইফস্টাইল কিভাবে এফোর্ড করতেছে। এই প্রশ্নগুলো কি মানুষের মনে আসবে না? তো যাদের দৃষ্টান্ত হওয়ার কথা ছিল তারা আসলে কিভাবে দৃষ্টান্ত হয়েছে, এবং তারপরে আমরা প্রশ্নগুলো করছি, এটা খুব অবান্তর না? কারণ দিন শেষে প্রসেসটার মধ্যে থেকে যাওয়ার পরে আমি একটা রেজাল্ট দেখে তো মন্তব্য করতে পারি না। আমি তো প্রসেসটাকে প্রশ্ন করব আগে। এই প্রসেসটা আসলে কিভাবে হচ্ছে। তো উমামা ফাতেমা যে যখন মানে ডিক্লাইন করলেন যে এই বিষয়টার মধ্যে যে করাপশনটা আছে, আমি এটার সাথে একমত, এবং এটা নিয়ে শুধু তার কমপ্লেইন থাকার কথা না, ওই প্রত্যেকটা মানুষের কমপ্লেইন থাকার কথা যে আসলে নিজস্ব স্বার্থের বাইরে বাংলাদেশকে একটা স্বচ্ছ এবং সুন্দর দেশ হিসেবে গড়তে চায়। এটা আমার বক্তব্য। জি, ভাই আরো কিছু এড করলে ভালো হয়। মানে জি, সাকিব ভাই ধন্যবাদ। আপনি কিছু add করবেন। মুনিমের খুব সম্ভবত ইন্টারনেট কানেকশনের কারণে সে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক লম্বা সময় ধরে কথা বলেছি। তো সাদিক ভাইয়ের কাছে আমরা একদম খুব সংক্ষিপ্তভাবে শেষ কিছু কথা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি শহীদ হওয়ার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেনি। আমরা শহীদ হইনি। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা শহীদ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আ আমরা যেই অত্যাচার এবং জুলুমের মধ্যে ছিলাম গত ১৭ বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে সেখান থেকে নাজাত দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল শহীদ এবং গাজীদের ওসিলায় আমাদেরকে নাজাত দিছে, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমরা তাদেরকে ঘৃণা করি যারা এই শহীদ এবং গাজীদের রক্তের উপর বসে গাদ্দারি করতে পারে। তারা যদি ভুলে যায় আমরা কিসের স্বপ্ন দেখেছিলাম। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। যেই বাংলাদেশে শুধুমাত্র যে জিনিসটা আমাদের পাওয়ার কথা ছিল accountability, transparency, freedom of speech আর আমাদের ভোটিং রাইটস। কিন্তু দুর্ভাগ্য বিষয় তো বাংলাদেশের এই সময়ে নানা জায়গায় নতুনভাবে ফ্যাসিবাদ ফিরে আসার পদধ্বনি শোনা যায়। একটা প্রবাদ আছে, "যে যায় লঙ্কা সে হয় রাবণ।" আমরা দেখতে পেয়েছি যারা আমাদের আজকে গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য মুখ ছিল, তারা সবাই বা উল্লেখযোগ্য একটা অংশের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ। আমরা তাদের কারাপশনের দায় নিতে রাজি না। তাদের কারাপশনের দায় তারাই নিবে। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে একটা লেজিটিমেসি ব্যবহার করে তারা সারা বাংলাদেশে কারাপশন করেছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপবিত্র করেছে। এরা শহীদের রক্তের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে। এবং এদেরকে আমরা জুলাইয়ের গাদ্দার হিসেবে আখ্যায়িত করতে চাই। এবং এটাও বলতে চাই, গাদ্দারদের সাথে গাজীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তো আমি এটা মনে করি যে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার আছে, এটা কখনোই জুলাইয়ের গাজীদের কোনো ব্যানার হতে পারে না। এটা বর্তমানে জুলাইয়ের গাদ্দারদের ব্যানার। দ্যাটস হোয়াই আমি উমামা ফাতেমার সাথে এগ্রি এবং এই ব্যানারকে আমরা ওন করি না। যেমনিভাবে এর পূর্ববর্তী পলিটিক্যাল স্টেক হোল্ডার, নন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা ছিল তারা এটাকে ওন করে না। এবং আমি শুধুমাত্র মনে করি বর্তমানে এই ব্যানারটি শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট ব্যক্তিদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ এবং নিজেদের ব্যক্তিগত দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এটি ব্যবহৃত হবে। আমি মনে করি না জুলাইয়ের সর্বশেষ যে পবিত্রতাটুকু এই ব্যানার আছে, এটাকে এই মাধ্যমে লেজুর ভিত্তি এবং দলীয় করার মাধ্যমে তার কবর দেওয়া হয়েছে। আমি আশা করব এখনো সময় আছে, এখন এই ব্যানারটিকে কবর দেওয়া হোক, এটি বিলুপ্ত করা। এটা আমার সর্বশেষ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জি, ধন্যবাদ। আপু, আপনার সর্বশেষ কিছু কথা যদি থাকে। ভাই আমার সর্বশেষ কথা হচ্ছে যে অত্যন্ত ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা পডকাস্ট আয়োজন করেছেন, এবং আমাদের আসলে কথা চালিয়ে যেতে হবে। দেখেন, জুলাই পরবর্তী সময়ে যদি আমরা রিফর্ম করতে চাই, চিন্তার রিফর্মেশনটা আসবে আপনার আপনার শব্দ থেকে, আপনার আলোচনা থেকে। চিন্তা রিফর্মেশনটা তো আপনি জোর করে জবরদস্তি করে আনতে পারবেন না। তো বাংলাদেশে তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের চিন্তায়, যাতে আহ দুর্নীতি থেকে শুরু করে সব ধরনের যে ইভিল যা যা আছে মানুষের মনে, যেমন ধরেন আমরা এখন দেখছি যে বাংলাদেশে কিন্তু মানে খুব একটা অস্থিরতা আছে। দেখা যাচ্ছে যে যে কোনো জায়গায় ডাকাতি হচ্ছে, বিভিন্ন ভাবে মানুষকে হয়রান করা হচ্ছে। আহ এছাড়াও হচ্ছে আরো
বিভিন্নভাবে আমরা দেখছি যে ফ্যাসিবাদের অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি মনে করি যাদের সৎ সাহস আছে, যাদের মনে এবং যাদের সুযোগ আছে, প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন আজকে আমার কাছে আপনি একটা প্ল্যাটফর্ম হাজির করেছেন, আমি কথা বলছি। এখন আমি মনে করি যে এই প্ল্যাটফর্ম গুলো সেই মানুষের কাছে যাওয়া উচিত, সেই যোগ্য মানুষগুলোর কাছে। যেমন সাদিক ভাই বললেন, যেমন আমাদের মধ্যে কিন্তু কোনো ভয় নেই, আমরা কিন্তু প্ল্যাটফর্ম আছে, তারা যেন সেই কথাগুলো বলেন, মানে কোনোভাবেই কথা বলাটা যাতে না থামান, যাতে করে হচ্ছে তাদের জায়গা থেকে আরো 10 জন মানুষ সেখান থেকে কিছু শিখবে, তাদের মধ্যে একটা চিন্তা তৈরি হবে যে না, সত্যি সত্যি। যেমন একটা জিনিস কি জানেন, 17 বছর না, বাংলাদেশের শুরু থেকেই আসলে আহ মানুষকে যেভাবে চিন্তা করতে শেখানো হয়েছে ওটাতে পরিবর্তন দরকার। আমাদের এখনো অনেক আইন আছে যেটা হচ্ছে ব্রিটিশের সময়, তো ওই জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এখন আমরা এত দিন ধরে এমন একটা স্ট্রাকচারের মধ্যে আছি, এটা কিন্তু গবেষণা বলেছে যে মানুষ যত অনেক অনেকদিন ধরে একটা স্ট্রাকচারের মধ্যে থাকলে সে ওটার বাইরে চিন্তা করতে পারে না। তো যারা চিন্তা করতে পারছে নতুন কিছু, তাদের দায়িত্ব এটা যে আসলে একাডেমিশিয়ান হিসেবে বলি বা স্টুডেন্ট হিসেবে বলি, এটা আসলে আমার দায়িত্ব। আমার পড়াশোনাটা তো শুধু চাকরির জন্য না, এটা হচ্ছে ধরেন আমি শিখলাম, মানুষকে জানালাম, এটাও আসলে পড়াশোনার অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা বাংলাদেশের মানুষের কাছে অন্যরকম, যারা শুধু পড়াশোনা করে চাকরির জন্য। তো এই ধরেন এই সমস্ত বিষয় এবং আলোচনাগুলো আমি চাই মানুষ এখান থেকে শিখুক, একটা জিনিস মানুষ শুনে ওটা যেন মানুষের মধ্যে থেকে যায়, যাতে ওটা ওভারশ্যাডো না হয়ে যায়, এবং মানুষ যেন প্রশ্ন করে। মানুষ করাপশন করতে পারছে তার কারণ সুযোগ আছে, সুযোগটা যেন বন্ধ হয়, সুযোগের দরজাগুলো যাতে বন্ধ হয়, যাতে করাপশনের দরজাগুলো বন্ধ হয়। এবং স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি থাকলে যত বড়ই শাসক আমাদের দেশে আসুক না কেন, সে সে ভালো হয়ে যাবে, সে সৎ হয়ে যাবে, মানে সে আসলে করাপশন করতেই পারবে না। কারণ মানুষ সচেতন, মানুষ সচেতন হলেই সেই দেশে সেই জনগণ আসলে স্বস্তিতে বাঁচবে। সেই দেশে ডিক্টেটর থাকুক আর যেই থাকুক, তাকে সচেতন মানুষকে পরাধীন করাটা কঠিন। যারা অবচেতন, যারা আসলে অসচেতন, তাদেরকে আসলে বেশি করে মানে আরো বেশি অপ্রেস করা, আরো বেশি শোষণ করা সহজ। তো মানুষের নিজের শোষণকে দূরীকরণের জন্য তার নিজের সচেতন হতে হবে, মানসিক সচেতনতা তৈরি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভাই। না মনিম, আপনার সর্বশেষ কিছু কথা। জি, ধন্যবাদ ভাই। আসলে সর্বশেষ কথাটা আমি শুরু করব বিচারের কথা বলে। আমরা শুধুমাত্র ২৪-এর বিচার না, আমরা ২০০৬ সালে আওয়ামী লীগের যে লগি বৈঠা আক্রমণ দেখেছি ২৮ অক্টোবর, সেটা থেকে শুরু করে পিলখানা ট্র্যাজেডি, যেটা ২০০৯ সালে আওয়ামী লীগের প্রধান এবং কেন্দ্রীয় বেশ কিছু নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভূমিকায় যে পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করা হয়, এবং ২০১৩ সালের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরবর্তীতে বিক্ষোভ মিছিল প্রতি যেভাবে গণহত্যা হয়, এবং ২০১৩ সালে একই বছর শাপলা চত্বরে যে গণহত্যাটা হয়, হেফাজত ইসলামের সমাবেশ, প্রায় ১০,০০০ আর্মি, ১০,০০০ বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে নিয়ে যে মেসাকারটা করা হয়, বিদ্যুতের লাইন অফ করে মানুষদেরকে যেভাবে খুন করা হয়, যে গণহত্যাটা চালানোর পরে আবার সংসদে ফ্যাসিস্ট হাসিনা হেসে হেসে বলে যে গায়ে রং মেখে নাকি শুয়েছিল। তো এই যে গণহত্যাগুলো, এবং ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে যে গণহত্যা চালানো হয়, এবং সর্বশেষ জুলাই আপরাইজিং ২০২৪, এই প্রত্যেকটা গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে। আমরা এটা প্রত্যাশা রাখি বাংলার মাটিতে। আমার জীবন থাকতে আমি বিচার দেখে যেতে চাই। আমি মোটেও প্রত্যাশা করব না যে এই বিচার লেন্দি হতে থাকবে, আবার তারা ব্যাক করতে থাকবে। এটা আমরা মেনে নিতে পারবো না। আমার মনে হয় যদি আবারও আমাদেরকে ডাকা হয়, যদি দেশের প্রয়োজনে আমাদেরকে মাঠে নামতে হয়, এখন আরো তীব্র ক্ষোভ নিয়ে আমরা রাস্তায় নামবো। কারণ এই গণহত্যাগুলোর বিচার আমাদের কোনোভাবেই রেখে যাওয়ার সুযোগ নেই। আমরা চাই না আমাদের পরবর্তী জেনারেশন আবার ফেস করুক এই বিষয়গুলো। এবং নট অনলি আওয়ামী লীগ, কোন দলকেই আমরা স্বৈরশাসক হইতে দিতে চাই না। আর পাশাপাশি এই বিগত ১৭ বছর দুঃশাসন আমলে যে গুমগুলো হয়েছিল, যে ক্রস ফায়ারের ঘটনাগুলো আছে,
পাশাপাশি দুর্নীতি, মানি লন্ডারিং, চাঁদাবাজি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ঘটনার বিচার আমরা চাই। আমরা আহ একটা বিষয় স্পষ্ট আমাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা গণহারে সকলের বিচার চাই। এটা বললে আসলে বিষয়টা খুব হালকা হয়ে যায়। আমরা প্রত্যেকটা গণহত্যাকারী এবং প্রত্যেকটা অপরাধী এদের বিচার চাই। যারা প্রত্যেকটা ক্ষমতার লোভে, যারা প্রত্যেকটা অপরাধের সাথে নিজেদেরকে জড়াইছে, তাদের ক্ষমতা লেনদি করার জন্য অপরাধের খাতা ইচ্ছামতো লেনদি করছে, যেখানে তাদের কোনো লিমিট ছিল না। তো এই প্রত্যেকটা গণহত্যার বিচার চাই। এবং আমাদের যে শহীদ ভাইয়েরা ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। কারণ এরা কেউ, যারা শহীদ হয়েছেন তারা কেউ, আমরা যেমন আমাদের গল্পগুলো বললাম, তারা জীবিত থাকলে তারাও হয়তো এইভাবে গল্পগুলো বলতে পারতো। বাট আল্লাহ তাদেরকে কবুল করে নিছেন। তারা, আমরাও যেমন শাহাদাতের নিয়ত নিয়ে আমরা মাঠে গেছি। রাস্তায় আমার মনে হয় অনন্যা আপু যেমন এটার জন্য প্রিপেয়ার ছিল যে আমার আজকে যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমিও ছিলাম, শহীদ ভাইরাও ছিল। তাদের কপালে তারা সেটা পেয়ে গেছে। তারা যেমন সৌভাগ্যবান, আমরা গাজী হিসেবে এখনো বেঁচে আছি। তবে বাংলার মাটিতে যদি কখনো দ্বিতীয়বার প্রয়োজন হয়, আমরা আবারও শহীদের আকাঙ্ক্ষা নিয়ে নামবো এবং বাংলার মাটিকে, এই যত ধরনের শত্রু আছে বাংলার মাটিতে, যে শত্রু তৈরি হয়, যে খুব অল্প সময়ে ক্ষমতার লোভ, বিভিন্ন লোভে যারা আকৃষ্ট হয়, যে আমরা তাদের বিরুদ্ধে আবারও ময়দানে নামবো। এবং সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করছি। ২৪-এর জুলাই কারো একার সম্পত্তি না। ২৪-এর জুলাই যেমন এখানে প্রাইভেটের স্টুডেন্টদের ভূমিকা ছিল, তার মানে এই না আজকে আমরা শুধু প্রাইভেট নিয়ে আলোচনার ফলে আমরা বাকিদের ভূমিকা আসলে অস্বীকার করছি, ব্যাপারটা এমন না। যেহেতু বিশেষ করে আপনি প্রাইভেটের গল্পগুলো শুনতে চেয়েছেন, আমরা উল্লেখ করেছি। কিন্তু এর পাশাপাশি পাবলিকেরও ভূমিকা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আ আ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষার্থী এবং রাস্তার যে ভাইদেরকে, আমি যে ভাইদের কথা বললাম, যারা অনেক রিক্সা চালক মামাদের ছেলে-মেয়ে, মানে তারাও আমাদের সাথে এসেছে। মুদি দোকানদার, একজন মাছ বিক্রেতা, মানে আমরা সবাইকেই পাইছি এই আন্দোলনের সাথে। তো আমি এই প্রত্যেকটা গাজীর জন্য দোয়া করি, বিশেষ করে যারা জুলাইকে ধারণ করে, যারা জুলাইয়ে নিজেদের জীবনকে বাজি রেখেছে, তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। তারাও যাতে, আমি যে কথাটা বললাম যে দেশের যদি কখনো প্রয়োজন হয়, আমাদের শত্রু, আ দেশের শত্রু যে সেই আমার শত্রু, এর বাইরে অন্য কোনো থিওরিতে যাওয়া যাবে না। ব্যক্তি স্বার্থে আমরা কোনো কিছুতে যাব না। দেশের শত্রু হিসেবে কেউ পরিণত হলে আমি তাকে শত্রু হিসেবে মেনে নিব। এই কথা বলে, এবং সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক উল্লেখযোগ্য ভাইয়ের অনেক উল্লেখযোগ্য ভূমিকা আছে। আমি অনেকেরই নাম নিতে পারিনি। বলতে গেলে আসলে কারোরই নাম নিতে পারিনি, কিন্তু তাদের ভূমিকা ছিল। তো আমি সকল ভূমিকা পালনকারী ভাইদেরকে সম্মানের সহিত স্মরণ করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। প্রায় ২ ঘন্টা ব্যাপী একটা লম্বা, আমার মনে হয় আমার করা সবচেয়ে লম্বা পডকাস্ট এটি। তারপরেও আমার বিশ্বাস আপনাদের একজনের হয়তোবা ১০০ ভাগের ১ ভাগ আমরা গল্প শুনতে পেরেছি। আরো অনেক জায়গায় আমাদের জুলাই নিয়ে কথা বলতে হবে। জুলাই নিয়ে সচেতনতা, জুলাই নিয়ে চেতনা আমাদের সবার মাঝে জাগ্রত করতে হবে এবং আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব ঠিক ততটুকু দিয়েই আমরা জুলাইকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে নিশ্চয়ই অন্য কোনো পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।